প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রনি আপু একটু লাইনে এসে বলবেন সবকিছু ঠিক আছে কিনা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ঠিক আছে আপু? জি স্যার, সব ঠিক আছে। আচ্ছা, তো ক্লাসটি শুরু করি। আজকে আমাদের পার্ট 8, ধারা 135 থেকে 167, সর্বশেষ ক্লাস আজকের। সাক্ষ্য আইনের সর্বশেষ ক্লাস। এরপরে সাক্ষ্য আইনের পরীক্ষা হবে। এটা শুরু হচ্ছে আজকে দশম অধ্যায়। দশম অধ্যায় আছে ধারা 135 থেকে 166, এরপরে 11 অধ্যায়। 11 অধ্যায়ে মাত্র একটি ধারা আছে। তো আশা করি এখন সব ঠিক আছে। তো এটা সাক্ষ্য গ্রহণ। এই যে অধ্যায়, দশম অধ্যায়, সাক্ষ্য গ্রহণ। এতদিন আমরা প্রথমে জেনেছি যে কোনটা বিচার্য বিষয়, কোনটা প্রাসঙ্গিক বিষয়। তারপরে জানলাম আদালতে কি ধরনের সাক্ষ্য দিতে হবে, সাক্ষ্যর প্রকারভেদ জানলাম, অর্থাৎ ওরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স। ডকুমেন্টারি এভিডেন্সের মধ্যে আবার আছে প্রাইমারি এভিডেন্স, সেকেন্ডারি এভিডেন্স। তারপরে আবার কিছু সরকারি দলিল আছে, বেসরকারি দলিল আছে, এগুলো জানলাম। কিছু অনুমান আছে, সেগুলো জানলাম। তারপরে আমরা গত ক্লাসে জেনেছি এস্টোপেল। তারপরে সর্বশেষ জেনেছি হচ্ছে কারা কারা আদালতে সাক্ষী হিসেবে কি কি বিষয়ে সাক্ষ্য দিতে পারবে, অর্থাৎ সাক্ষীর যোগ্যতা। আজকে আমরা দেখব যে এই যে সাক্ষীরা যারা আদালতে আসবেন তারা কিভাবে সাক্ষী দিবেন, মানে মুড অফ টেকিং এভিডেন্স, কিভাবে আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয় সেই বিষয়ে দশম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। 135-এ বলা হচ্ছে সাক্ষী উপস্থিত করা ও সাক্ষ্য গ্রহণের ক্রম, অর্থাৎ বাদী পক্ষ বিবাদী পক্ষ দুই পক্ষ থাকে, কোন পক্ষ আগে সাক্ষী নিয়ে আসবে সেটা নিয়ে যদি একটা সমস্যা তৈরি হয়। তাই প্রথমে বলা হচ্ছে দেওয়ানি বা ফৌজদারি কার্যবিধি অনুসারে কোন পক্ষ আগে সাক্ষী নিয়ে আসবে সেটা নির্ধারিত হবে। কার্যবিধিতে অর্থাৎ দেওয়ানি বা ফৌজদারি কার্যবিধিতে যদি নিয়ম না থাকে, আদালতের বিবেচনায় আলোচনা করবেন যে এই সাক্ষ্যটা কিসের ভিত্তিতে নেওয়া হবে, অর্থাৎ কোন পক্ষ আগে আসবে কোন পক্ষ পরে আসবে আদালত নির্ধারণ করবেন। 136, কোন সাক্ষ্যের গ্রহণযোগ্যতা জজ নির্ধারণ করবেন, অর্থাৎ একটা সাক্ষ্য আদালত গ্রহণ করবে কিনা, অ্যাডমিট করবে কিনা, এইটা কিন্তু জজ সাহেব অর্থাৎ বিচারক নির্ধারণ করবেন। সাক্ষ্য প্রদানের সময় তা কিভাবে প্রাসঙ্গিক তা প্রমাণের আদেশ উক্ত পক্ষকে প্রদান করতে পারেন। মনে করেন বাদী পক্ষ হোক বিবাদী পক্ষ আদালতে সাক্ষী দিচ্ছে, একটা বিষয় অপ্রাসঙ্গিক তথ্য চলে আসছে। এখন আদালত বলতে বলতে পারেন বা অপর পক্ষের আইনজীবী অবজেকশন দিতে পারেন, অবজেকশন ইওর অনার এইভাবে বলে। তো যখন অবজেকশন দিবে তখন আদালত বলতে পারে এই বিষয়ে আপনি সাক্ষ্য দিচ্ছেন, এটার প্রাসঙ্গিকতা কি, এটা কেন এ ধরনের বক্তব্য দিচ্ছেন। তখন প্রাসঙ্গিকতা প্রমাণ করতে হবে, অর্থাৎ ইওর অনার এইভাবে প্রাসঙ্গিক, এই বিষয়ে সাক্ষ্য নেওয়াটা জরুরি, যেটা মামলাটা প্রমাণে বা মিথ্যা প্রমাণে কাজে লাগবে। প্রাসঙ্গিক প্রমাণ করতে প্রাসঙ্গিকতা প্রমাণ করতে পারলেই কেবল উক্ত সাক্ষ্য গ্রাহ্য হবে, নচেত নয়। মানে প্রাসঙ্গিকতা যদি প্রমাণ করতে না পারে তাহলে যে সাক্ষীর মাধ্যমে সাক্ষ্য দেওয়া হচ্ছে ওই বক্তব্যটুকু নেওয়াই হবে না, কারণ প্রাসঙ্গিক বিষয় না, তাই নিবে না। কিন্তু আপাতত যদি মনে হচ্ছে যে সেটা অপ্রাসঙ্গিক, কিন্তু আইনজীবী যদি প্রমাণ করতে পারেন, বুঝিয়ে দিতে পারেন, আদালতকে কনভিন্স করতে পারেন যে ওর অনার এইটা এইভাবে হচ্ছে প্রাসঙ্গিক, তাহলে কিন্তু আদালত সেটা গ্রহণ করতে পারেন। আর যদি আদালত কনভিন্স না হন তাহলে যেটা আপাত দৃষ্টিতে অপ্রাসঙ্গিক সেটা আর গ্রহণই করা হবে না। একটি বিষয় প্রমাণের পূর্বে আরেকটি বিষয়, অর্থাৎ প্রশ্নকারীর মৃত্যু প্রমাণ করা আবশ্যক, তা প্রথমে প্রমাণ করতে হবে।
মানে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে একজন একজনের ডাইং ডিক্লারেশন প্রমাণ। তো ডাইং ডিক্লারেশন বলতে মৃত্যুকালীন ঘোষণা। একটা মানুষ মারা যাচ্ছে, কেন সে মারা যাচ্ছে, আঘাতে কে তাকে আঘাত করেছে বা কারণে মারা যাচ্ছে, সেই মৃত্যুর কারণ সংক্রান্ত যে বক্তব্য দিয়ে যাবে সেটাই ডাইং ডিক্লারেশন। তো এই ডিক্লারেশন এটা প্রমাণের পূর্বে এটা আগে প্রমাণ করতে হবে, যে ব্যক্তি আসে আদালতে এসে দাবি করছে এটা একটা ডাইং, প্রমাণ করতে হবে ওই যে ব্যক্তি ডাইং ডিক্লারেশন দিয়ে মারা গেছে তার মৃত্যুটা আগে প্রমাণ করতে হবে। এখন ডাইং ডিক্লারেশন দিয়ে ব্যক্তি নিখোঁজ, তার ডেড বডি পাওয়া যাচ্ছে না, না, মরদেহ পাওয়া যাচ্ছে না, তাহলে এটা ডাইং ডিক্লারেশন হিসেবে আদালত গ্রহণ করবেন না, কারণ তার মৃত্যুটা প্রমাণিত নয়। যেহেতু মৃত্যু প্রমাণিত নয়, ডাইং ডিক্লারেশন না, অর্থাৎ তার উপর আরেকটা ঘটনা নির্ভরশীল। তা গ্রাহ্য হতে পারে। এখন বলা হচ্ছে যে ইওর অনার, এই মুহূর্তে বিষয়ে যদিও আমি এই মুহূর্তে প্রমাণ দিতে পারছি না যে ব্যক্তিটি জীবিত না মৃত, তবে আমি বলছি যে এটা মৃত, আমি পরে সেটা প্রমাণ দিয়ে দিব, হয়তো বা ডেথ সার্টিফিকেট এনে দেব বা অন্য কোনো ভাবে প্রমাণ করব। তাই এই আদালতের কাছে সেটা গ্রাহ্য করা যেতে পারে। সেক্ষেত্রে অঙ্গীকার অনুযায়ী পরে প্রমাণ না করলেও, না করা হলে গৃহীত পূর্বের সাক্ষ্য অগ্রাহ্য হবে। মানে আমি অঙ্গীকার করে একটা বিষয় আদালতকে গ্রহণ করতে বললাম, পরে আর সেটা দিলাম না আদালত বলার পরেও, তখন কিন্তু আলটিমেটলি সেটা শেষের দিকে গিয়ে অগ্রাহ্য হয়ে যাবে, মানে সেটা আর মামলার রায়ে কোনো ইফেক্ট ফেলবে না। 137, এটা খুবই সেকশন, এখান থেকে প্রশ্ন আসে, এমসিকিউ রিটেনও আসতে পারে। জবানবন্দি, এটাকে ইংরেজিতে বলে এক্সামিনেশন ইন চিফ। আহ্বানকারী পক্ষ কর্তৃক সাক্ষ্য গ্রহণ বা পরীক্ষা। আহ্বানকারী পক্ষ মানে যে সাক্ষী আদালতে ডেকে নিয়ে আসছে সেই জবানবন্দি নিচ্ছে। যেমন বাদী পক্ষের আইনজীবী দাঁড়িয়েছে এবং বাদী নিজেই অথবা বাদী পক্ষে অন্য কোনো সাক্ষী উইটনেস বক্সে দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছে। তার মানে আমার সাক্ষীকে যখন আমি সাক্ষ্য দিতে হেল্প করব কিছুটা, জবানবন্দি দিতে, সেটাকেই বলা হবে এক্সামিনেশন ইন চিফ। তার মানে আমি বাদী পক্ষের আইনজীবী, আমার সাক- আমার সাক্ষী যখন দাঁড়িয়েছে তখন আমি তার পাশে দাঁড়িয়ে আমি তাকে একটু হেল্প করছি তার বক্তব্যটা পেশ করার জন্য, এটাকে তখন বলা হবে জবানবন্দি। মানে নিজের সাক্ষীকে সাক্ষ্য দিতে হেল্প করা। এই কারণে বলা হচ্ছে আহ্বানকারী পক্ষ কর্তৃক সাক্ষ্য গ্রহণ বা পরীক্ষা করা। এরপরে জেরা বা ক্রস এক্সামিনেশন, বিরুদ্ধ পক্ষ কর্তৃক সাক্ষ্য গ্রহণ বা পরীক্ষা। তো আমার সাক্ষী মনে করেন মিস্টার রহিম আদালতে দাঁড়ালো, আমি বললাম বলেন তো কি ঘটনা, বললেন উনি, তারপরে বিচারক সেটা নোট করে নিলেন, ডিপোজিশন আকারে সাক্ষ্য গ্রহণ করলেন, সেটাকে জবানবন্দি বলা হচ্ছে। যখন এই রহিমকেই অপর পক্ষের আইনজীবী এসে আবার প্রশ্ন করবে, সেটাও সাক্ষ্য গ্রহণ। আমি যখন তাকে দাঁড়িয়ে হেল্প করছিলাম সেটাও সাক্ষ্য গ্রহণ, কিন্তু সেটা জবানবন্দি। যখন আমার সাক্ষীকে অন্য আইনজীবী এসে, বিরুদ্ধ পক্ষ মানে আসামির আইনজীবী এসে যদি প্রশ্ন করে, সেটাকে বলা হচ্ছে জেরা বা ক্রস এক্সামিনেশন। সে চেষ্টা করবে আমার সাক্ষীকে মিথ্যা প্রমাণ করার, আর আমি চেষ্টা করবো আমার সাক্ষী সঠিক বলছে, এবং মামলায় যেটা আমি আর্জি বা মামলার এজাহারে যেটা আছে বা মামলার যে কমপ্লেন্ট বা অভিযোগে যেটা আছে সেইটা বলানোর চেষ্টা করব যেন মামলাটা প্রমাণ হয়। তাহলে জবানবন্দির উদ্দেশ্য মামলা প্রমাণ করা, আর জেরার উদ্দেশ্য হচ্ছে মামলাটাকে মিথ্যা প্রমাণ করা, যেন আসামি খালাস পায় বা বিবাদীর পক্ষে যায়। পুন জবানবন্দি বা রি এক্সামিনেশন, জেরার পর আহ্বানকারী পক্ষ কর্তৃক পুনরায় সাক্ষ্য গ্রহণ বা পরীক্ষা করা। আমি জবানবন্দি গ্রহণ করলাম মিস্টার রহিমের, অপরপক্ষের আইনজীবী এসে জেরা নিল, জেরা নেওয়ার পরে যদি আমার মনে হয় যে দু একটা বিষয় ছাড়া পড়েছে, আমি আদালতকে অনুরোধ করতে পারি, ইওর অনার আমি আরেকটু জবানবন্দি নেব। তখন যদি আদালত পারমিশন দেয় তাহলে পুন জবানবন্দি নেওয়া যেতে পারে। তো আদালতে পুন জবানবন্দি বড় ধরনের যদি জটিল মামলা হয় নেওয়া হয়। তাছাড়া সাধারণত পুন জবানবন্দি আমি প্র্যাকটিস অবস্থায় খুব একটা দেখিনি যে জেরা করার পর আবার জবানবন্দি নিচ্ছে, এই অনুরোধ খুব কমই করা হয়। 138, সাক্ষ্য গ্রহণের ক্রম, অর্ডারটা কেমন হবে? প্রথমে তারপরে জেরা করবে,
জেরাটা ইচ্ছা মাফিক, মানে অপরপক্ষের আইনজীবী জেরা করতেও পারে নাও করতে পারে, কখন জেরা করা হয় না, যদি সাক্ষী অনেক সময় মাদক মামলা বা পুলিশবাদী যে মামলাগুলো, এর মধ্যে যারা পাবলিক সাক্ষী আছে জবানবন্দি দেয়, দুইটা কথা বলে যে আমি ঘটনা সম্পর্কে, আমাকে পুলিশ সাক্ষ্য করতে বলল, আমি জব্দ তালিকায় সেখানে স্বাক্ষর করেছি, পরে পুলিশ আবার বলল আমাকে সাক্ষী দিতে যেতে হবে, আমি সাক্ষী দিতে আসছি, এটা সম্পর্কে কিছুই জানি না। তার মানে আসামির ফেভারেই জবানবন্দিটা দিল, আর আইনজীবী তাকে আর জেরা করে না, কারণ তার পক্ষেই তো মোটামুটি বলল। এরপরে পুন জবানবন্দি, অর্থাৎ পুন জবানবন্দির খুব একটা প্রয়োজন হয় না, পুন জবানবন্দি তো নেয় না, কিন্তু জবানবন্দি দেওয়াটা জরুরি, কারণ যার মামলা, বিশেষ করে সিভিল মামলায় যখন বিবাদী পক্ষ উপস্থিত না হয় তখন মামলাটা কি হয়, এক্সপার্টে বা একতরফা হয়। একতরফা হলে তো শুধুমাত্র এক পক্ষ থাকছে, জেরা করার তো কেউ থাকছে না, কিন্তু জবানবন্দি তো নিতেই হবে, না নিলে হবে না। কারণ সাক্ষী দিয়ে যদি মামলা প্রমাণ করা না হয় তাহলে রায় কখনোই আসবে না, পক্ষে ডিক্রি পাওয়া যাবে না। তাহলে ক্রম যদি আসে পরীক্ষায়, জবানবন্দি, জেরা, জবানবন্দি হলে এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন এবং রি এক্সামিনেশন, এইভাবে আমাদেরকে ক্রমটা বলতে হবে। বিগত সালের প্রশ্নে এরকম প্রশ্ন আছে দেখবেন। জবানবন্দি ও জেরা শুধুমাত্র প্রাসঙ্গিক বিষয়ে হতে হবে, জবানবন্দিতে গৃহীত বিষয়ের বাইরেও জেরা করা যাবে। জবানবন্দিতে একটা বক্তব্য বলল, কিন্তু জেরাতে এসে যদি প্রয়োজন হয়, অপরপক্ষের আইনজীবী জবানবন্দির বাইরেও প্রশ্ন করতে পারে, তখন আবার বাদীপক্ষের আইনজীবী অবজেকশন জানাতে পারে, স্যার এটা তো আমার মামলাতে নাই, এটা অপ্রাসঙ্গিক বিষয় বলছে। তখন আবার জেরা করার সময় বলতে পারেন ওই আইনজীবী যে স্যার এটা যে এইভাবে প্রাসঙ্গিক সেটা আমি প্রমাণ করে দিচ্ছি, একটু আমাকে সময় দেন, আমাকে দুইটা প্রশ্ন করতে দেন, আমি মিথ্যা প্রমাণ করে দিচ্ছি মামলাটাকে। জেরাতে সাক্ষী যে সকল বিষয়ের উল্লেখ করবেন, কোন জবানবন্দিতে যে সকল বিষয়ের ব্যাখ্যা চাওয়া যাবে। তো জেরাতে সাক্ষী যে সকল বিষয়ের উল্লেখ করবেন, মনে করেন যে জবানবন্দিতে 5টা বিষয় আসলো, জেরাতে 7টা বিষয় আসলো, দুইটা বাড়তি নতুন বিষয় আসলো। এখন এই সময় বাদীপক্ষের আইনজীবী বলল, স্যার এই যে জেরাতে উনি বাড়তি দুইটা বিষয় নিয়ে আসছেন যেটা আমার মামলার সাথে রিলেটেড না মনে হচ্ছে আমার, তো আমি এই বিষয়তে চাই। তখন তিনি পুন জবানবন্দির আবেদন করতে পারেন, তখন আবার একটু আবার সাক্ষীকে এই যে জেরায় যে বিষয়গুলো আসলো এগুলোর একটু ব্যাখ্যা চাইতে পারেন, যেন এইটা প্রাসঙ্গিক হলেও মামলার ক্ষতি না হয় বাদী পক্ষের। এই কারণে পুন জবানবন্দিটা দেওয়া হয়, জবানবন্দিটাকে আরেকটু শক্তিশালী করার জন্য। পুন জবানবন্দিতে কোনো নতুন বিষয়ের অবতারণা করলে, এখন দেখেন জবানবন্দি দেওয়া হলো, জেরাতে এসে নতুন বিষয় চলে আসলো, আর জেরা নতুন বিষয়ের কাউন্টার দেওয়ার জন্য পুন জবানবন্দি বা রি এক্সামিনেশনে এসে বাদীপক্ষ আবার কিছু বক্তব্য তুলে ধরলো। এখন বাদীপক্ষ যদি পুন জবানবন্দিতে, যেটা জেরা এবং জবানবন্দিতে ইতিপূর্বে আসেনি, পুন জবানবন্দি বা রি এক্সামিনেশনে নতুন আবার একটা বিষয় উনি অবতারণা করছেন, বক্তব্য নিয়ে আসছেন যেটা একেবারে ফ্রেশ বিষয়, তখন আদালতের অনুমতি নিয়ে বিরুদ্ধ পক্ষ, মানে যে ব্যক্তি জেরা করলো একটু আগেই, ওই আইনজীবী আবার অধিকতর জেরা, ফার্দার ক্রস এক্সামিনেশন করতে পারে। তাহলে বেসিক্যালি আমরা 4টা জিনিস দেখছি। নর্মালি জবানবন্দি হয়, তারপর জেরা হয়, এটাই বেসিক্যালি হয় 99% মামলায়। জবানবন্দি, জেরা, এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন, এইটাই বেশি হয়, এই দুইটাই স্টেপ হয়। কিন্তু আরো দুইটা স্টেপ আছে। জেরার পরে যদি পুন জবানবন্দি করে, সেই ক্ষেত্রে পুন জবানবন্দি যেহেতু করা হয়েছে, তাই আসামি পক্ষের আইনজীবী আবার ফার্দার ক্রস এক্সামিনেশন করতে পারে। তার মানে দুইটা স্টেপ 4টাতে পরিণত হতে পারে। তবে রি এক্সামিনেশন এবং ফার্দার ক্রস এক্সামিনেশন খুব কম কম মামলাতেই হয়, আমি বারবার বলছি। তো এখানে যেমন পুন জবানবন্দির ইংরেজি হচ্ছে রি এক্সামিনেশন। অনেক সময় প্রশ্নে আসে যে অধিকতর জেরা, এটাকে পুন জেরা, পুন জেরা বা পুনরায় জেরা এই হিসাবে বলতে পারে, অথবা রি ক্রস এক্সামিনেশন এই শব্দটা বলতে পারে। তাহলে পুন জেরা বা পুনরায় জেরা বা রি ক্রস এক্সামিনেশন বলে কোনো শব্দ নেই সাক্ষ্য আইনে, আছে কি অধিকতর জেরা বা ফার্দার ক্রস এক্সামিনেশন।
শব্দের মার পাশে যেন ভুল না হয় একটু আপনাদেরকে সতর্ক করে দিলাম। 139, দলিল পেশের জন্য আগত ব্যক্তির জেরা জেরা করা যাবে না। এখন একজন ব্যক্তিকে নোটিশ দেওয়া হয়েছে যে আপনি 66 ধারায় আমরা দেখেছি যে 6টি ক্ষেত্র ব্যতীত অন্যান্য সব ক্ষেত্রেই কি নোটিশ দিতে হবে। 66 ধারায় আমরা দেখেছি যে দলিল পেশ করার জন্য। এখন একজন ব্যক্তিকে জবানবন্দি বা সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়নি, জাস্ট বলা হচ্ছে আপনার কাছে এই দলিলটা আছে, আপনি এই দলিলটা আদালতে কি করেন, সাবমিট করেন, দাখিল করেন। ওই ব্যক্তি আসছে জাস্ট দলিলটা দিতে। ওই যে ব্যক্তি দলিল দিতে আসছে ওনাকে কি করা যাবে না, জেরা করা যাবে না, কারণ তিনি তো জবানবন্দি দিচ্ছেন না। দলিল দেওয়া দ্যাট মিন্স এটা কোনো জবানবন্দি দেওয়া নয়। দলিল দেওয়া এক জিনিস আর জবানবন্দি দেওয়া আরেক জিনিস। যদি জবানবন্দি না দেওয়া হয় তাহলে জেরা করার কোনো প্রশ্নই আসে না বা স্কোপই তৈরি হয় না। তাই যিনি দলিল দিতে আসছেন তাকে আর জেরা করার সুযোগ নাই, কারণ সেটা দলিল দিলে সেটা জবানবন্দি হিসেবে ট্রিট হয় না। 140, চরিত্র সম্পর্কে সাক্ষী, চরিত্র সম্পর্কিত সাক্ষীকে জেরা করা ও তার পুন জবানবন্দি গ্রহণ করা যেতে পারে। একজন সাক্ষী আসলে চরিত্র সম্পর্কিত তাকে জেরাও করা যাবে এবং তার পুন জবানবন্দিও গ্রহণ করা যাবে, এখানে পারমিশন দিচ্ছে। কিন্তু আমরা এর আগে দেখেছি যে চরিত্র নিয়ে কথা বলা যাবে না, সেটা কিন্তু কার, পক্ষদের। কিন্তু এখানে আসামির ক্ষেত্রে বা বাদীর ক্ষেত্রে মানে সেটা বিষয়। যদি অনেক সময় রেপ কেস হয়, ভিকটিমকে চরিত্র নিয়ে প্রশ্ন করা যেতে পারে যদি সেই ধরনের বিষয় হয়। কিন্তু যদি সাক্ষী হয় শুধু, সে মামলার বাদীও না বিবাদীও না, সেক্ষেত্রে তাকে চরিত্র নিয়ে কথা বলে এই কারণেই যাবে, কারণ কোন সাক্ষী যদি অনেক সাক্ষী টাকা পয়সা নিয়ে মিথ্যা সাক্ষী দিতে আসে, এরকম পেশায় আছে অনেকের। হ্যাঁ, যে তার কাজই হচ্ছে আদালতে টাকা নিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া। তো এই যে তার চরিত্র খারাপ, সে মিথ্যা কথা বলে এবং তার কাজই মিথ্যা সাক্ষী দিয়ে অর্থ উপার্জন করা, এটা প্রমাণ করার জন্য তাকে জেরা করা যেতে পারে। এবং সাক্ষী যে মিথ্যা বলছে এই কারণে তার চরিত্রে আঘাত করে সত্যটা উদ্ঘাটনের চেষ্টা করা যেতে পারে। 141, ইঙ্গিত। 141-এ আছে হচ্ছে ইঙ্গিত বহ প্রশ্ন বা লিডিং কোশ্চেন। লিডিং কোশ্চেন বলতে কোশ্চেন সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ওপেন কোশ্চেন আর একটা হচ্ছে লিডিং কোশ্চেন। আমরা যদি হাই স্কুল কলেজের চিন্তা করি সেখানেও আমরা প্রশ্ন কোশ্চেন থাকে, যে যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে করা যায় সেটাকে বলা হচ্ছে লিডিং কোশ্চেন। আর যে প্রশ্নের উত্তরে হ্যাঁ না দিয়ে করা যায় না সেগুলোকে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন কোশ্চেন বলতাম। ডাব্লিউএইচ কোশ্চেন বলতে হোয়াট, হু, হুইচ, হাউ, এগুলো দিয়ে যদি প্রশ্ন করে তাহলে আমরা ইয়েস নো দিয়ে আনসার করতে পারবো না। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে আর ইউ রহিম, মানে প্রশ্ন করছে আপনি কি রহিম, তাহলে সে বলতে পারে ইয়েস আই এম রহিম, তাহলে ইয়েস দিয়ে উত্তর করা যাবে। অথবা প্রশ্ন করা হতে পারে যে আর ইউ করিম, তখন সে রহিম বলতে পারে যে নো, মানে সে করিম নয়। তাহলে প্রশ্নের মধ্যে লুকিয়ে থাকবে সেটাই কিন্তু লিডিং কোশ্চেন। 141 ধারে কিন্তু লিডিং কোশ্চেনের সংজ্ঞা বা ডেফিনেশন দেওয়া আছে, যে প্রশ্নের মধ্যে উত্তর থাকে সেটাই কি লিডিং কোশ্চেন। তাহলে আমরা ছোটভাবে মনে রাখবো যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে সেটা লিডিং কোশ্চেন। প্রশ্নকারী প্রশ্নের জবাবে যে উত্তর প্রশ্নের মধ্যে তার ইঙ্গিত দেওয়া হলে তা ইঙ্গিতবহ প্রশ্ন বা লিডিং কোশ্চেন বলা হবে। তার মানে আমি যে প্রশ্ন করছি আমি চাচ্ছি যে সাক্ষী এমন একটা উত্তর দিক যেটা আমার কাজে লাগবে। মানে প্রশ্নটা এইভাবে ছুড়ে দেওয়া হয়, যেমন আমি বলি গত পরশুদিন, মানে গত সোমবারে একজন ডাক্তারকে জেরা করলাম। তো উনি মামলা করেছেন নিজের ইদ্যুৎকালীন খোরপোশ এবং তার সন্তানের মেনটেনেন্স বা মাসিক খোরপোশের জন্য। কিন্তু উনি মামলায় দেনমোহরণা দাবি করেননি। তো দেনমোহরণা দাবি কেন করেননি এই প্রশ্ন না করে আপনি এই মামলায় কেন দেনমোহরণা দাবি করেননি আমি এই প্রশ্ন করলাম না, তাহলে সে সেটার ব্যাখ্যা দিবে, কিন্তু সেটা আমার বিরুদ্ধে যেতে পারে। আমি তো বিবাদীর কাছ থেকে জানি কেন সে দেনমোহরণা
দাবি করেনি। তো বাদীও ডাক্তার, বিবাদীও ডাক্তার। তো আমি, বিবাদী আমাকে তথ্য দিয়েছে যে 18 ভরি স্বর্ণ নিয়ে উনি বাসা থেকে বের হয়ে গেছেন। আর ওনার মোহরানা 5 লক্ষ টাকা। 18 ভরি স্বর্ণের দাম কত হতে পারে চিন্তা করেন। তার মানে তিনি দেনমোহরানার কয়েক গুণ টাকা নিয়ে চলে মানে গহনা নিয়ে চলে আসছেন, মানে স্বর্ণের অলংকার। তো যেহেতু গোল্ডের প্রাইস এখানে ওনার 5 লক্ষ টাকার থেকে অনেক বেশি, এই কারণে উনি আর সেটার মাধ্যমে দেনমোহর রিকভারি মনে করে আর করেননি। কিন্তু ওনার যে কাবিননামা, সেখানে লেখা আছে 1 লক্ষ টাকা পরিশোধ এবং 4 লক্ষ টাকা কিন্তু বকেয়া আছে। উনি চাইলে ওই 4 লক্ষ টাকাও মামলায় দাবি করতে পারতেন। তো এটা এড়িয়ে গেছেন যেন ওনার স্বর্ণের বিষয়টা মামলায় না আসে। তো আমি তো লিখিত জবাবে ঠিকই দিয়েছি সেটা। তো আমি ওনাকে এই প্রশ্ন করছি যে আপনি এই যে 18 ভরি স্বর্ণ অলংকার নিয়ে আসছেন, এই 18 ভরি স্বর্ণ অলংকার নেওয়ার কারণেই আপনি এই মামলায় আপনার দেনমোহরনা দাবি করেননি, এটা কি ঠিক? তো বলছে হ্যাঁ এটা ঠিক। আমার কাজ হয়ে গেল। আমি বোঝালাম যে 18 ভরি স্বর্ণ উনি নিয়ে আসছেন টেকনিক্যালি। তো এটা হচ্ছে লিডিং কোশ্চেন। মানে আমি আমি চাচ্ছি উনি হ্যাঁ বলুক এবং 18 ভরি স্বর্ণ উনি নিয়েছেন এটা অ্যাডমিট হয়ে যাক। আর অ্যাডমিটেড ফ্যাক্ট নিড নট বি প্রুভড। আমরা জানি স্বীকৃত বিষয় প্রমাণের দরকার নেই। তাহলে আমি জেরার মধ্যে এটা লেখা চলে আসলো যে উনি 18 ভরি স্বর্ণ নিয়ে আসছেন। এবার রায়ে একটা আর্গুমেন্টের সময় এটা আমি তুলে ধরবো, তাহলে একটা বিশাল ব্যবধান চলে আসবে। তাহলে এই যে লিডিং কোশ্চেন কিন্তু জেরার একটা বড় কৌশল, আর্ট অফ ক্রস এক্সামিনেশনের একটা বিষয় হচ্ছে লিডিং কোশ্চেন। এটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। 142, ইঙ্গিতবহ প্রশ্ন যখন অবশ্যই করা যাবে না। বিরুদ্ধ পক্ষ আপত্তি উত্থাপন করলে, যদি বিরুদ্ধ পক্ষ আপত্তি উত্থাপন করে, তাহলে আদালতের অনুমতি ব্যতীত জবানবন্দি ও পুনঃ জবানবন্দিতে করা যাবে না। তাহলে জবানবন্দি কে নাই? জবানবন্দি নাই হচ্ছে যার সাক্ষী সেই আইনজীবী, মানে নিজের সাক্ষীকে নিজে যদি আমি লিডিং কোশ্চেন করি তাহলে তো সে সবকিছুই সহজে বলে দিতে পারবে। জবানবন্দিটা তাকে না দেখেও কিন্তু বলতে হবে। জবানবন্দি জাস্ট আইও, আইও বলতে যিনি ইনভেস্টিগেটিং অফিসার, তিনি তার কেস দেখে কিন্তু জেরায় উত্তর দিবেন। কিন্তু জবানবন্দিতেও উনি দেখে দেখে জবানবন্দি দিতে পারবেন। কিন্তু অন্য সাক্ষীরা, আইও বাদ দিয়ে, বা ডাক্তার বা যারা এক্সপার্ট, ওপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে তার যে ওপিনিয়ন দিয়েছিলেন সেই ডকুমেন্টটা তিনি দেখে কিন্তু ওপিনিয়ন সম্পর্কে জবানবন্দি প্লাস জেরা উত্তর দিতে পারবেন। এটা ডিফারেন্ট ম্যাটার, ব্যতিক্রম একটা বিষয়। কিন্তু সাধারণ একজন সাক্ষী, সে বাদী হোক বা বিবাদী হোক, বা বাদী পক্ষের কোনো সাক্ষী হোক বা বিবাদী পক্ষের কোনো সাক্ষী হোক, তো যে পক্ষ ডাকে ডাকে মানে ওই সাক্ষীকে ডেকে নিয়ে আসলো, সেই পক্ষই তো জবানবন্দি নিচ্ছে। তো জবানবন্দির সময় যদি বলে, সবকিছুই বলে দেয় লিডিং কোশ্চেনের মধ্যে, শুধু সে হ্যাঁ, 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 তাহলে তো তার নিজের কোনো বক্তব্যই থাকলো না। তাই জবানবন্দিতে জেনারেলি লিডিং কোশ্চেন নেওয়া যাবে না। যেহেতু জবানবন্দিতে বা এক্সামিনেশন ইন চিপে লিডিং কোশ্চেন নেওয়া যাবে না, সেহেতু এক্সামিনেশন ইন চিপেরই আরেকটা কি রি এক্সামিনেশন, অর্থাৎ কোন জবানবন্দিতেও নেওয়া যাবে না। জবানবন্দি নিজের সাক্ষীকে নিতে হয়, কোন জবানবন্দিও যেহেতু নিজের সাক্ষীকে নিতে হয়, তাই নিজের সাক্ষীকে আমি শিখিয়ে দিতে পারবো না। লিডিং কোশ্চেন তো আসলে শিখিয়েই দেওয়া। আমি যেটা এক্সপেক্ট করছি সেটা যেন ওর মুখ দিয়ে আমি বলাতে পারি, সাক্ষীর মুখ থেকে। তো সেটা করা যাবে না, তাহলে সাক্ষীর ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যাবে। যে সকল বিষয়ে আদালত অনুমতি দিবেন, তবে কিছু কিছু বিষয়ে লিডিং কোশ্চেন করা যেতে পারে নিজের সাক্ষীকেও। যেমন ভূমিকা, মানে মামলা শুরু হয়েছে, এই মামলায় বিবাদিত আপনার স্বামী, তাই না? আপনাদের কত তারিখে বিয়ে হয়েছে বলেন তো? তাহলে আমি এই যে বললাম আপনার তো স্বামী, এটা একটা লিডিং কোশ্চেন। সে বললো হ্যাঁ আমার স্বামী, এই লিডিং কোশ্চেনটা করা যাবে কারণ এটা তো অ্যাডমিটেড বিষয়। আবার এটা ভূমিকামূলকও বিষয়। দুঃখিত, বারবার একটু ডিস্টার্ব হচ্ছে। কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কস বাসায় তৈরি, শরবতের মধ্যে আইস কিউব দিয়ে খেয়েছি, এই কারণে একটু মনে হচ্ছে গলা বসে গেছে। চা খেয়ে গেলে, চা খেলে ঠিক হয়ে যাবে।
তো ভূমিকা আবার অবিসংবাদিত, অবিসংবাদিত মানে যেটা নিয়ে কোনো কি নাই, প্রশ্ন নাই, আনডিসপিউটেড বা স্বীকৃত মানে অ্যাডমিটেড, এই ধরনের আনডিসপিউটেড, অ্যাডমিটেড বা ইন্ট্রোডাক্টরি মূলক বক্তব্যে যেটা পূর্বে প্রমাণিত হয়েছে, এই ধরনের বক্তব্যে লিডিং কোশ্চেন করতে পারে। এটা আপনার স্বামী, তাই না? তে হ্যাঁ। তো আপনাদের মধ্যে কি ডিভোর্স হয়েছে? হ্যাঁ বা না বলবে। তো এগুলোর লিডিং কোশ্চেন করা যাবে জবানবন্দিতে। যদি প্রশ্ন করা হয় যে কত তারিখে আপনার কাছ থেকে যৌতুক চেয়েছে, যৌতুকের মামলায় যদি জেরার মানে জবানবন্দির সময় কত তারিখে যৌতুক চেয়েছে বলেন তো, এটা প্রশ্ন করা যাবে। আহ, যদি এইভাবে প্রশ্ন করা হয় যে এই মাসের 10 তারিখে আপনার থেকে যৌতুক চাইছে, তাই না, এই প্রশ্ন করা যাবে না, কারণ তারিখটা বলে দেওয়া যাবে না, তাহলে লিডিং কোশ্চেন হয়ে যাবে। সে বলতে পারছে কিনা তারিখ, কত টাকা যৌতুক চেয়েছে বলেন, এটা বলা যাবে, কিন্তু 5 লক্ষ টাকা যৌতুক চাইছে, তাই না, এটা বলা যাবে না। তাহলে লিডিং কোশ্চেন হলো মানে শিখিয়ে দেওয়া হলো সাক্ষীকে। তাহলে মূল কথা, জেনারেলি জবানবন্দি এবং পুন জবানবন্দিতে লিডিং কোশ্চেন চলবে না, নিজের সাক্ষীকে শিখিয়ে দেওয়া যাবে না, এক কথায়। কিন্তু ভূমিকা, আনডিসপিউটেড, অ্যাডমিটেড এবং যেটা প্রিভিয়াসলি প্রুভড, এই ধরনের বিষয়ে লিডিং কোশ্চেন করা যেতে পারে। তাতে মামলার খুব একটা ক্ষতি হবে না, এবং অপরপক্ষ আই অবজেক্ট ইওর অনার মানে আপত্তি তুলবে না আশা করি। আর যদি আপত্তি তুলে সেই বিষয়ে, সেই ক্ষেত্রেও কিন্তু কথা বলা যাবে না। 143, ইঙ্গিতবহ প্রশ্ন যখন অবশ্যই করা যেতে পারে, জেরাই, ক্রস এক্সামিনেশন এর ক্ষেত্রে। তাহলে আমি একটু আগে যে উদাহরণটা দিলাম, আমি বিবাদী পক্ষের ডাক্তার সাহেবের আইনজীবী, আর যিনি আবার মহিলা ডাক্তার, তিনি আবার বাদী, তাহলে তাকে আমি জেরাই প্রশ্ন করলাম 18 ভরি স্বর্ণ আপনি নিয়ে আসছেন কিনা। তো এইটা যে বড় কৌশল লিডিং কোশ্চেন। লিডিং কোশ্চেন করা না গেলে জেরাটা কিন্তু করে মজা পাওয়া যেত না, বা সেই ধরনের ডিফেন্স নেওয়া যেত না। লিডিং কোশ্চেন হচ্ছে ডিফেন্সের একটা বড় অস্ত্র, যেটা দিয়ে ভালো ডিফেন্স করা যায়। মানে আমি কথায় কথায় কিছু প্রশ্ন করলাম, কিছু ওপেন প্রশ্ন করলাম, যে সাক্ষীকে কনভার্ট করে তাকে অন্য একটা স্টেজে নিয়ে যায়, তখন একটা ছোট্ট করে লিডিং কোশ্চেন করলাম, সে হা বা না বলে আমার কাজ করে দিল, মামলা আমার পক্ষে চলে আসবে তখন। অর্থাৎ বিবাদী বা আসামির পক্ষে চলে আসবে, আসামি খালাস হয়ে যাবে, বা মামলায় ডিক্রি পাবে না, মামলা খারিজ হয়ে যাবে যদি সিভিল মামলা হয়। ক্রিমিনাল মামলা হলে আসামি খালাস, আর সিভিল মামলা হলে ডিক্রি পাবে না, মানে আরজি খারিজ, ডিসমিস হয়ে যাবে, একই বিষয়। 145, পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা, ক্রস এক্সামিনেশন অ্যাজ টু প্রিভিয়াস স্টেটমেন্ট ইন রাইটিং। এইটা অ্যাকচুয়ালি কোনো মামলায়, বিশেষ করে জিআর মামলায়, কাউকে জিজ্ঞাসা করতে যায়, সাক্ষীকে তদন্ত করতে যায় যখন, ইনভেস্টিগেশন করতে গিয়ে আইও, ইনভেস্টিগেটিং অফিসার, তখন 161 ধারা, ফৌজদারি কার্যবিধির 161 ধারা জবানবন্দি নাই, যে জবানবন্দিতে সাক্ষীর কোনো স্বাক্ষরও থাকে না, কিন্তু যিনি আইও তার সাক্ষী, তার স্বাক্ষর থাকে, সেটার কোনো সাক্ষ্যগত মূল্য নাই। জাস্ট মামলা, তাকে চার্জশিটটা তৈরি করার জন্য সে সাপোর্টিং হিসাবে 161 ধারায় সাক্ষীদের জবানবন্দি নাই, যেটা চার্জশিট ডেভেলপমেন্টে কাজে লাগে। তাছাড়া এটার কোনো সাক্ষ্যগত মূল্য নাই। অর্থাৎ বাদীপক্ষ দাবি করতে পারবে না যে 161 ধারায় অমুক সাক্ষী এই এই বলেছে, সব সাক্ষী কিন্তু একই কথাই বলে। দেখবেন 161 ধারা যদি দেখে, তো সব সাক্ষী একই কথাই বলে, মানে ওই কম্পিউটারে একটা টাইপ করার পর সবগুলা কন্ট্রোল অল, মানে সবগুলো সিলেক্ট করে আবার কন্ট্রোল ভি মানে পেস্ট করা হয় কপি করে। হ্যাঁ, তার মানে একজনের বক্তব্য সবার বক্তব্য সেম করে দেওয়া হয় কম্পিউটারে। বাস্তবে যতটুকু জিজ্ঞাসা করা হয়, অধিকাংশ মামলার ক্ষেত্রে এটা হয়, সব মামলার ক্ষেত্রে হয় আমি এটা বলছি না, কিন্তু এগুলো হয়। তো এই কারণে 161 ধারার কোনো মূল্য নাই, কারণ এটা কোর্টের বাইরে সাক্ষ্য, কোর্টের ভেতরে সাক্ষী দিতে হবে। তাহলে এইটার মূল্য কোথায়? জেরাতে সে মূল্য করেন যে একটা মামলায় মিস্টার রহিম একজন সাক্ষী, তাকে আয়ও প্রশ্ন করেছে একটা বিষয়, সে উত্তর দিয়েছে, একটা বিষয় উত্তর দিয়েছে। যদি তাকে প্রশ্ন করেছে এটা কত তারিখের ঘটনা বলেন তো, তো বললো এটা 5 তারিখের ঘটনা, 5 মে 2024। আচ্ছা, যখন ঘটনা ঘটে আপনি কোথায় ছিলেন? তখন সে বলছে যখন ঘটনা ঘটে তখন আমি ঘটনাস্থলেই ছিলাম। এখন উনি জবানবন্দিতে দিতে এসে আবার মুখ ফসকে বলে ফেলেছেন, হয়তোবা তিনি ভুলে গেছেন 161 ধারায় কি আছে তার বক্তব্য, বা তিনি জানেনও না,
পুলিশ লিখে ফেলছেন। তো তিনি এসে বলছেন ঘটনার সময় আমি আমার বাসার ভেতরে ছিলাম, তারপরে ঘটনা ঘটলো, চিল্লাচিল্লি শুনে আমি বের হয়েছি। তাহলে তখন বললো ঘটনাস্থলে ছিলাম, এখন আবার মন্দিতে বলছে আমি বাসার ভিতরে ছিলাম। ঘটনাস্থল থেকে বাসার দূরত্ব আমার প্রায় 0.5 কিলোমিটার। তখন আমি এটা শুনতে পেয়ে আমি গেলাম, বা বাসা থেকে হয়তো বা 200 মিটার দূরে আমি চিল্লাচিল্লি শুনতে পেয়ে আমি গেলাম, শোরগোল হচ্ছে মারামারির। তখন যে রাতে বলতে পারা যাবে যে আপনি 161 দ্বারাই পুলিশের কাছে বলেছেন যে ঘটনার সময় আপনি ঘটনাস্থলে ছিলেন, আর এখন বলছেন জবানবন্দিতে যে আপনি বাসার ভিতরে ছিলেন, কোনটা সঠিক বলেন? এইটাকে বলা হচ্ছে জেরায় সাক্ষীকে তার পূর্ববর্তী লিখিত বিবৃতির দৃষ্টি আকর্ষণ করে তার বৈপরীত্য প্রমাণ করা। মানে বিপরীত কিছু কেন বলছেন আপনি? এটা সাধারণ সাক্ষীর ক্ষেত্রে হতে পারে, কোনো এক্সপার্টের ক্ষেত্রে হতে পারে, একজন ডাক্তারকেও এটা বলা যেতে পারে যে আপনি এমসি বা মেডিকেল সার্টিফিকেটে তো এটা উল্লেখ করেছেন যে এটা কি হবে, এই ইনজুরির গভীরতা, ডেপথ বা লেন্থ বা ব্রেথ এত 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 সেন্টিমিটার করে আপনি বলেছেন, কিন্তু এখন আবার ভিন্ন কিছু বলছেন কেন? তার মানে আপনি তখন হয় মিথ্যা বলেছেন, না হলে এখন মিথ্যা বলছেন। এটা দ্বারা বিপরীত যখন বৈপরীত্য বা অপোজিট কিছু তথ্য প্রমাণ করা যাবে, তখন এইটা ওই সাক্ষীর বক্তব্যটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে, ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যাবে। 146, জেরায় আইনসঙ্গত প্রশ্ন। ইতপূর্বে বর্ণিত প্রশ্ন ছাড়াও প্রশ্ন করা যাবে যার দ্বারা সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা করা যায়, সাক্ষীর পরিচয় ও মর্যাদা জানা যায়, তার চরিত্রের প্রতি আঘাত করে, সাক্ষীর চরিত্রের প্রতি আঘাত করে। আপনি তো মিথ্যা বলছেন, আপনি তো একজন মিথ্যাবাদী। এই মামলায় কেন আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন? এটা একটা মিথ্যা মামলা। আপনি বাদীর কাছ থেকে টাকা খেয়ে আজকে তো বাদীর সাথে আসছেন, বাদী আপনাকে ভাড়া দিয়ে নিয়ে আসছে, দুপুরবেলা আপনাকে এখানে কিউ করেছে, দুপুরবেলা হোটেলে গিয়ে আপনাকে খাইয়েছে, খাইয়ে আপনাকে শিখিয়ে দিয়েছে যে এভাবে মিথ্যা বলতে, আপনি সেভাবে মিথ্যা সাক্ষী দিচ্ছেন। এভাবে বলা যাবে? এটাই হচ্ছে 146 ধারায় পারমিট করছে একজন আইনজীবীকে, যে আপনি সাক্ষীর চরিত্র নিয়ে এভাবে কথা বলতে পারবেন। প্রদত্ত সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা বিষয়ে সন্দেহ সৃষ্টি করা যেটা উদ্দেশ্য। কারণ এভাবে প্রশ্ন না করলে তো সে চটবে না। আর সাক্ষীকে যদি চটিয়ে দেওয়া হয়, সে ওই যে ক্রোধে উদ্দীপ্ত উদ্দীপ্ত যদি হয়ে যায়, একটু যদি ক্ষেপে যায় বা ভারসাম্য হারিয়ে ফেলে কথার, তখন কিন্তু তার মুখ দিয়ে সঠিক কথা বের হয়ে আসতে পারে। তো এইটা অনেক সময় করা হয়। তো জেরা করার সময় নিজে শান্ত থাকতে হবে, কিন্তু সাক্ষীকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে লাভ আছে, কারণ মানুষ রেগে গেলে হিতাহিত জ্ঞান থাকে না। আর যেইটা কথা বললে তার ক্ষতি হবে এরকম কথাও বলে ফেলতে পারে। এটা অনেক সময় হয়, সিনেমাতেও আমরা এটা বেশি দেখি। তো সিনেমার মতো এত নাটকীয়তা নিয়ে আসা যায় না বাস্তব আদালতে, কিন্তু অনেকটা নিয়ে আসা যায়। আমি শান্তভাবে চেষ্টা করি। তবে পুলিশ সাক্ষীকে জেরা করতে সবচেয়ে ভালো লাগে, কারণ আদালতের মধ্যে পুলিশ আমরা তো মানি না, আমরা অ্যাডভোকেট। আদালতের বাইরেও খুব একটা অ্যাডভোকেটদের সাথে পুলিশের খুব একটা সমস্যা হয় না, যদিও কিছু কিছু সময় হয়। তো আমরা সম্মান পাই সব জায়গাতে অ্যাডভোকেট হিসাবে। এখন আমাদের শুধু একটা দরকার হচ্ছে অ্যাডভোকেটদের প্রোটেকশন, একটা আইন, মানে লয়ার্স প্রোটেকশন আইন, একটা অ্যাক্ট দরকার আমাদের, যেন বাইরে আমরা কোনো হয়রানির শিকার না হই, যেন সাধারণ জনগণের থেকে আমরা একটু আলাদা একটা সম্মান, একটা সুরক্ষা পাই। যেমন এমপিদেরকে সরাসরি কি করা যায় না, অ্যারেস্ট করা যায় না অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া, তেমনি অ্যাডভোকেটদেরও এরকম হওয়া দরকার যে অ্যাডভোকেটদের বিরুদ্ধে মামলা হলেও, মামলা করতে হলে সংশ্লিষ্ট বারের অনুমতি লাগবে। মানে আমি যেমন রাজশাহী ভাইয়ের বারের অ্যাডভোকেট, আমার বিরুদ্ধে যদি আমি কোনো অন্যায় করে ফেলি, আমার বিরুদ্ধে মামলা করতে হলে বারের সভাপতিকে জানিয়ে পারমিশন নিয়ে মামলা করতে হবে। আবার পুলিশ আমাকে অ্যারেস্ট করতে পারবে না, আমি যেহেতু অ্যাডভোকেট। যদি ওয়ারেন্ট থাকে আমার নামে তাহলে করতে পারবে। এই ধরনের দু একটা উদাহরণ দিলাম। এই ধরনের বেশ কিছু সুরক্ষা নিয়ে আসা উচিত অ্যাডভোকেটদের জন্য। কারণ আমরা তথাকথিত, মানে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে আমাদের ধরা হয় মুখে মুখে, কিন্তু বাস্তবে আমাদের কোনো সুরক্ষার জন্য আইন নাই, যেটা হওয়া দরকার। আমাদের একতা থাকলে নিশ্চয় হবে একদিন। 146 ধারায় হচ্ছে সাক্ষীকে মিথ্যা প্রমাণ করার জন্য তার চরিত্র নিয়ে আঘাত করে প্রশ্ন করা যাবে, এটা প্রথমে বলছে। তবে একটু শর্ত দিয়ে দিচ্ছে। শর্ত কি? ধর্ষণ বা ধর্ষণের প্রচেষ্টার মামলায়, রেপ অর অ্যাটেম্প টু রেপের মামলায় জেরায় ভিকটিমের নৈতিক চরিত্র বা পূর্বের যৌন আচরণ সম্পর্কে প্রশ্ন করা যাবে না।
একজন রেপ ভিকটিম, যিনি ধর্ষিত হয়েছেন, তাকে আদালতে এই ধরনের প্রশ্ন করলে তিনি বিব্রত বোধ করতে পারেন যে তার ক্যারেক্টার কেমন। এই যে ধর্ষণের শিকার হয়েছে সেটার জন্য তার পোশাক বা তার কার কার সাথে শারীরিক সম্পর্ক আছে ইতিপূর্বে, এই ধরনের প্রশ্ন করে, মানে এটা বোঝাতে যে তুমি বা আপনি একজন কি দেহ ব্যবসায়ী। যদি সরাসরি এইভাবে বলি যে রেপ ভিকটিমকে দেহ ব্যবসায়ী প্রমাণ করার চেষ্টা করা হয় প্রায় 99% মামলায়, আসামি পক্ষের আইনজীবী এটা চেষ্টা করেন। তো এইটা শর্তযুক্ত করা হয়েছে লেটেস্ট যে অ্যামেন্ডমেন্ট 22 সালের, যে ভিকটিমকে তার চরিত্র নিয়ে প্রশ্ন করা যাবে না। হ্যাঁ, তো আমরা যেটা আলোচনা করছিলাম, আমরা সেখান থেকে আবার কন্টিনিউ করব। শিবলি ভাই লাইনে এসে বলবেন সবকিছু ঠিক আছে কিনা। জি, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা 146-এ প্রথমে বলা হচ্ছে যে রায় আইনসঙ্গত প্রশ্ন করতে হবে, মানে আইনের বাইরে গিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন না। তো এই আইন বলতে তিনটা পয়েন্ট বোঝাচ্ছে: সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা করা যায়, সাক্ষীর পরিচয় ও মর্যাদা জানা যায়, এবং তার চরিত্রের প্রতি আঘাত করে প্রদত্ত সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা বিশ্বাসযোগ্যতা বিষয়ে সন্দেহ সৃষ্টি করা যায়। এগুলো করা যাবে। তো এখন যদি একজন রেপ ভিকটিম, যিনি ধর্ষিত হয়েছেন, তিনি নিজের মামলায় নিজে সাক্ষী তো নিশ্চয়ই দিবেন বাদী হিসেবে। তো তিনি যখন সাক্ষীর উইটনেস বক্সে আছে, কাঠগড়ায় আছে, তখন তাকে প্রশ্ন করা হচ্ছে তার ক্যারেক্টার নিয়ে, যে তার শারীরিক সম্পর্ক কতজনের সাথে আছে, সে কতদিন ধরে শারীরিক সম্পর্ক করে। এই ধরনের প্রশ্ন করে তাকে বিব্রত করা যাবে না, ডিরেক্ট বলছে। এটা ছিল সাক্ষ্য আইন 22 সালে যে অ্যামেন্ডমেন্ট হয়, সেই অ্যামেন্ডমেন্টে এই শর্তটা যুক্ত করা হয়। এই শর্ত যুক্ত করলেও এখানে আবার কি করা আছে, একটু ছাড় দেওয়া আছে। তবে আরো শর্ত থাকে যে ন্যায় বিচারের স্বার্থে এমন প্রশ্ন করা প্রয়োজনীয় হলে আদালতের অনুমতি নিয়ে করা যাবে। তার মানে ক্লাস বিরতি যাওয়ার আগে যেটা বলছিলাম, যে যদি সেই রেপ ভিকটিমকে দেহ ব্যবসায়ী প্রমাণ করার চেষ্টা করা হয়, তাহলে এটা আদালত বাধা দিবে। কিন্তু যদি প্রকৃতপক্ষে ওই মহিলা, হ্যাঁ, একজন দেহ ব্যবসায়ী এবং মামলাটা আসলে কোনো রেপ কেস হয়নি, কিন্তু কনসেন্টে একটা শারীরিক সম্পর্ক হয়েছে, মানে মহিলারও ইচ্ছা ছিল বা সম্মতি ছিল, কিন্তু পরবর্তীতে তাকে ব্ল্যাকমেল করার জন্য এই মিথ্যা রেপ কেস দিয়ে দেওয়া হয়েছে। এইটা যদি মামলার প্রাইমা ফেসিতে বোঝা যায় এবং আসামির আইনজীবী এটা যদি বোঝাতে সক্ষম হয়, এবং এই মহিলার ইতিপূর্বে কয়েকবার ডিভোর্স হয়েছে, এই ধরনের যদি ইনফরমেশন দেওয়া হয়, কারণ হ্যাঁ, বিয়ে হতে পারে, ডিভোর্স হতে পারে, এটা আইনসঙ্গত জিনিস। কিন্তু আমাদের সমাজে এরকম একটা টেন্ডেন্সি আছে যে মহিলার বারবার 2-3 বার বিয়ে হয়েছে এবং 2-3 বার ডিভোর্স হয়েছে, তো তার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়। ডিভোর্স হইলে পুরুষ নারী উভয়ের প্রতি কিন্তু একটা নেগেটিভ ধারণা তৈরি হয়। ডিভোর্স হওয়ার পরে কিন্তু পুরুষ হোক মহিলা হোক আবার বিয়ে হতে কিন্তু একটু প্রবলেম হয়, আমরা জানি। তো আশা করি যে বিষয়টা বুঝতে পারছেন যে কোন ক্ষেত্রে এই ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করতে দিবে, কোন ক্ষেত্রে দিবে না। আসলেই যদি মহিলা এই ধরনের নেগেটিভ ক্যারেক্টারের অধিকারী হয়, দেহ ব্যবসার সাথে জড়িত হয়, বা ইতিপূর্বে 5-7 বার বিয়ে হয়েছে এবং কিছুদিন পর পর তালাক দিয়ে সে মোহরানার টাকা আদায় করে, এরকমও সমাজে মহিলা আছে। বারবার বিয়ে করে এবং সে মোহরানার টাকা আদায় করে, ব্ল্যাকমেল করে, আর টাকা না দিলে তখন মামলা দিয়ে দেয়। তখন কিন্তু আবার এই যে শর্তটা কাজে লাগবে না, তার মানে তখন প্রশ্ন করা যাবে তার চরিত্রকে আঘাত করে। তো এটা একটা ক্রিটিক্যাল বা ঘটনাগত বিষয়। এক একটা মামলার ক্ষেত্রে 146 ধারার প্রয়োগ এক এক রকম হবে। এটা আইন যেমন করে দেওয়া হয়েছে একটা ফ্রেমের মধ্যে, কিন্তু এর বাইরেও ওই যে দুইটা শর্ত দেওয়া দেওয়া আছে, একটা প্রথম শর্ত হচ্ছে ভিকটিমকে প্রোটেকশন দিচ্ছে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে ভিকটিমের প্রোটেকশনটা থাকছে না। তার মানে একবার বাদীর পক্ষে বলছে শর্তটা, পরে আবার আসামির পক্ষেও যাচ্ছে, কারণ বাদী যদি খারাপ হয় তাহলে আসামিকে তো প্রোটেকশন দিতে হবে। কারণ ন্যায় বিচারের স্বার্থে উভয় পক্ষকেই সমান সমান অধিকার দিতে হবে, এই কারণে এই শর্ত দুইটা রাখা হয়েছে। 147, যখন সাক্ষীকে উত্তর প্রদানে বাধ্য করতে হবে। 147-এ সাক্ষী বলছে আমি উত্তর দিব না, তখন তাকে বাধ্য করা যাবে। হোয়েন উইটনেস টু বি কমপ্লেড টু অ্যান্সার, সাক্ষীকে জেরায়, দেওয়ানি বা ফৌজদারি যে কোনো মামলার ক্ষেত্রে হোক না কেন,
প্রাসঙ্গিক বিষয় প্রশ্ন করা হলে তাকে অবশ্যই সেটা উত্তর দিতে হবে। 132 ধারার বিধান এখানে কিন্তু প্রযোজ্য হবে। 149, যুক্তিসঙ্গত কারণ বা হেতু বা গ্রাউন্ড ব্যতীত প্রশ্ন করা যাবে না। মানে প্রশ্ন করার কোনো কারণই নাই, অযথা একটা প্রশ্ন করা হচ্ছে। মনে করেন একটা মামলা, চোর চুরি করেছে কিনা, এটা নিয়ে প্রশ্ন, মানে বিচার্য বিষয় এই মামলায় সে চুরি করেছে কিনা, চুরি করলে সাজা হবে, চুরি না করলে খালাস হবে। এখন যদি তাকে প্রশ্ন করা হয় যে আপনি বিবাহিত কিনা, আর চুরির সাথে বিবাহের কি সম্পর্ক আছে, বা আপনি কতটুকু পড়াশোনা করেছেন, তো যদি মনে হয় যে এটা কোনো যুক্তি নেই প্রশ্ন করার, তাহলে এই প্রশ্ন করা যাবে না। এটা বলা হচ্ছে, তার মানে এটা গ্রাউন্ডস নাই, কোনোভাবে প্রাসঙ্গিকও না, তখন প্রশ্ন করা যাবে না। কোশ্চেন নট টু বি আস্কড উইথাউট রিজনেবল গ্রাউন্ড, ইংলিশটাও দিয়ে দিয়েছি, আসতে পারে ইংরেজিটা। কারণ ছোট ছোট সেন্টেন্স, এগুলো আবার চোখে পড়ে যারা প্রশ্নকর্তা তাদের, আমারও চোখে পড়ে, তাই আমার চোখে পড়েছে আপনাদের এখানে দিয়ে দিয়েছি, যেন আপনারা পড়ে মনে রাখতে পারেন, এবং প্রশ্ন করার সময় এখান থেকে একটা সেন্টেন্স তুলে দিয়ে যদি প্রশ্ন করি, উত্তর যেন করতে পারেন। এবং আমি বলতে পারবো যে আমি তো প্রশ্ন কমন দিয়েছি কিন্তু আপনি পারেননি, সেটা তো আমার দোষ না। আমি তো আপনাকে ঠিকই রিসোর্স দিয়েছি, কিন্তু সেই রিসোর্সের আপনি সদ্য ব্যবহার করেননি। প্রশ্নের অন্তর্নিহিত দোষারোপ দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত না হলে 148 ধারায় বর্ণিত রূপ প্রশ্ন করা যাবে না। তো প্রশ্নের অন্তর্নিহিত দোষারোপ দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত না হলে, অর্থাৎ রিজনেবল যদি গ্রাউন্ড না থাকে, যুক্তিসঙ্গত যদি হেতু না থাকে, তাহলে প্রশ্ন করা যাবে না। ওই একই বিষয়, অপ্রাসঙ্গিক বিষয় প্রশ্ন করা যাবে না, সেটা একটু ডিটেলে আসছে এখানে। যুক্তিসঙ্গত কারণ বা হেতু ব্যতীত প্রশ্ন করা হলে আদালতের কার্যাবলী। এখন যুক্তিসঙ্গ 149 ধারায় নিষেধ করলো এই ধরনের প্রশ্ন করা যাবে না, বিচারক নিষেধ করছে, অপরপক্ষের আইনজীবী আই অবজেক্ট ইওর অনার, আই অবজেক্ট ইওর অনার বারবার অবজেকশন, আপত্তি জানাচ্ছে। বিচারক, যিনি বিচার করছেন, তিনিও বলছেন যে লার্নেড, এই প্রশ্ন আপনি করতে পারেন না, এই প্রশ্ন করবেন না। কে শোনে কার কথা? লার্নেড তো মনে করেন যে প্রশ্ন করেই যাচ্ছে ওই ধরনের, যেটা 149 ধারায় করা যায় না, কোনো গ্রাউন্ডস নাই, আদালতের সময় নষ্ট হচ্ছে, সাক্ষীকে বিব্রত করছে। তখন ওই উকিলকে শিক্ষা দেওয়ার জন্য বা থামানোর জন্য বিচারক কি করতে পারেন, যে উকিল এমন প্রশ্ন করবেন তিনি পেশাগতভাবে যে হাইকোর্টের বলতে আমরা মানে যতগুলো অ্যাডভোকেট আছি তারা নিশ্চয়ই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আন্ডারে যে হাইকোর্ট ডিভিশন আছে তার আন্ডারেই তো কাজ করছি, একটাই আমাদের হাইকোর্ট। কিন্তু এই আইনটা যেহেতু ব্রিটিশরা তৈরি করে গেছে, ইন্ডিয়াতে কিন্তু হাইকোর্ট একাধিক, প্রতিটা স্টেটে আলাদা আলাদা হাইকোর্ট আছে। তাই তাদের জন্য যে হাইকোর্টের আন্ডারে সে, মানে যে স্টেটের সে অ্যাডভোকেট, সেই স্টেটের হাইকোর্ট তাকে এটা দেখবে, এরকম। কিন্তু আমাদের হাইকোর্ট একটাই, তাই যে হাইকোর্ট বলতে ওই একটাই হাইকোর্ট, সুপ্রিম কোর্টের আন্ডারে যেটা আছে ঢাকায় যেটা, সেটাই। অন্য কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন, অন্য কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন বলতে বার কাউন্সিল আর স্থানীয় বার অ্যাসোসিয়েশন। তাহলে আমরা দায়বদ্ধ কিন্তু তিন জায়গায়, আমরা অ্যাডভোকেট কিন্তু ধরা আছি তিন জায়গায়, আমরা যতই ঘুড়ির মতো উড়ে বেড়াই, লাটাই কিন্তু এই তিনজন কর্তৃপক্ষের হাতে আছে, আমরা বেশি বাড়তে পারবো না। তাহলে কিন্তু লাটাই ধরে টান দিলে আমাদের লাইসেন্স চলে যাবে। তো কি কি তিনটা আমাদের মাথার উপরে আমাদের অভিভাবক প্রতিষ্ঠান আছে? এক নম্বর হচ্ছে বার কাউন্সিল, যারা আমাদেরকে লাইসেন্স দিল, এবং 42টা আমাদের কি দিয়ে দিল, ক্যাননস, মানে কিছু নিয়ম দিয়ে দিল, এর মধ্যে থাকতে হবে। ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুয়েট, মানে নৈতিকতার বিধিমালা দিয়ে দিল 42টা, এর মধ্যে আমাদের থাকতে হবে। এর বাইরে যদি কোনো কিছু করা হয়, তাহলে অ্যাডভোকেটদের বিরুদ্ধে কেউ কমপ্লেন করলে লাইসেন্স চলে যেতে পারে, বা সাময়িক বরখাস্ত হতে পারে, তিরস্কার হতে পারে। তো বার কাউন্সিল এখানে ব্যবস্থা নিতে পারে, অথবা স্থানীয় বার অ্যাসোসিয়েশন। আমি যেমন রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য, আমি যদি কোনো কিছু করি লোকালি, আমার বারের সেক্রেটারি, সভাপতি বা স্ট্যান্ডিং যে কমিটি আছে, 21 জন সদস্য বিশিষ্ট আমাদের রাজশাহীর, তারা কিন্তু আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে। আমার কি যে কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে যারা রাজশাহী বারের সদস্য। এমন ভাবে অন্যান্য যে বার আছে, অন্যান্য জেলা উপজেলায় সব ক্ষেত্রে একই ক্ষেত্রে প্রযোজ্য। এবং এর বাইরেও হাইকোর্ট আছে, যে বার কাউন্সিল বা স্থানীয় বার অ্যাসোসিয়েশন কিছু করছে না, লাগামহীন একটা বেপরোয়া আচরণ করছে একটা অ্যাডভোকেট, তাকে থামাতে হাইকোর্ট কিন্তু
নজরে চলে আসতে পারে। হাইকোর্ট নিজে থেকে সুমোটো হয়ে, অথবা হাইকোর্টকে হাইকোর্টে কেউ যদি রিট পিটিশন দায়ের করে অ্যাডভোকেটের বিরুদ্ধে, অথবা যদি কোনো নিউজের মাধ্যমে হাইকোর্টের কাছে কোনো খবর যায়, বা আহ, কোনো জজ সাহেব দেখেন, তাহলে নিজে থেকে কিন্তু রুল জারি করতে পারে অ্যাডভোকেটের বিরুদ্ধে। তো এখন এই যে কর্তৃপক্ষ তিনটা যেটা ব্যাখ্যা করলাম এতক্ষণ একটু ডিটেলে গিয়ে, তো আইনজীবী যদি এরকম করে কোনো আদালতে, তখন মামলাটির যাবতীয় পরিস্থিতি সম্পর্কে আদালত উক্ত কর্তৃপক্ষ বরাবর একটি প্রতিবেদন প্রেরণ করতে পারবে। এখানে কার কথা বলা হচ্ছে, কে প্রেরণ করবে? এখানে বলা হচ্ছে, ব্লু কালি দিয়ে আমি হাইলাইট করছি যে আদালত। আদালত বলতে যে আদালতে বসে সাক্ষী দেওয়া সময় এই কাণ্ডগুলো করেছেন অ্যাডভোকেট। 149 ধারায় যে প্রশ্নগুলো করা যাবে না, হেতু নাই, এগুলো প্রশ্ন করে বিব্রত করেছে আদালতকে, তখন আদালত বলতে এখানে জজ বা ম্যাজিস্ট্রেটকে বোঝানো হচ্ছে। আদালত বলতে ব্যক্তি প্লাস প্রতিষ্ঠান দুইটাকেই বোঝায়। কোর্ট প্লাস কোর্টের যে বিচারক, দুইটাকেই বোঝায় আদালত। তো আদালত বলতে ওই বিচারক এই হাইকোর্টে অথবা বার কাউন্সিলে, অথবা ছোটখাটো ঘটনা হলে লোকাল বারে। আমি এর আগে একটা ভিডিওতে মনে হয় বলছিলাম আপনাদের এমসি বা রিটেন ব্যাচে, আমাদের রাজশাহী বারে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। নতুন একজন সহকারী জজ এসেছেন, অল্প বয়স্ক। তো উনি একজন প্রবীণ আইনজীবীর সাথে তর্কে জড়িয়ে গেছেন, যে লোকাল বারের যিনি সেক্রেটারি আছেন, স্থানীয় বার, ওনাকে একটা চিঠি লিখেছেন। যেটা উনি চিঠি পড়ছিলেন, যখন রিসিভ করছিলেন পিয়নের মাধ্যমে, তখন আমি আবার দেখলাম, একটু পড়ে দেখলাম। তো একটু আমি স্যারের সাথে আবার বললাম কি অবস্থা, একটু মজা করলাম। তো এই তো অবস্থা। তার মানে স্থানীয় বার অ্যাসোসিয়েশনে যদি কমপ্লেন করা, এটা ছোট একটা অ্যাকশন, বার কাউন্সিলে দিলে বড় অ্যাকশন, হাইকোর্টে দিলে তো আরো বড় অ্যাকশন। তো এই কারণে আদালতে একটু চিন্তা ভাবনা করে আমাদের কাজ করতে হবে। কন্টেম্পট অফ কোর্ট বলে একটা কথা আছে, আদালতকে অবমাননা করা যাবে না। দেখবেন যে হাঁটুর বয়সের বিচারক কিন্তু স্যার স্যার করতে হচ্ছে, ইওর অনার, মাই লর্ড বলতে হচ্ছে, কারণ তাকে সেই সম্মান বা পজিশন দেওয়া হয়েছে, উনি উপরে বসে আছেন, আমরা নিচে থেকে তাকে সম্মান দিয়ে আমাদের কাজটা করে নিচ্ছি। তো 150-এ হচ্ছে অ্যাডভোকেটদের বিরুদ্ধে আদালত কি অ্যাকশন নিতে পারে সেইটা প্রশ্ন আসতে পারে। আহ, আদালত সাক্ষ্য আইনের কোন ধারায়, বা কোনো বিচারক সাক্ষ্য আইনের কোন ধারায় একজন আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন? 150 ধারা। উল্টি বিভিন্ন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসতে পারে, বুঝে উত্তর করতে হবে। 151, অশালীন ও কুৎসামূলক প্রশ্ন, ইনডিসেন্ট অ্যান্ড স্ক্যান্ডেল স্ক্যান্ডিয়াস স্ক্যান্ডালাস কোশ্চেন। স্ক্যান্ডালাস কোশ্চেন মানে, স্ক্যান্ডালাস মানে কি আমরা তো সেটা জানি। স্ক্যান্ডেল, এমএমএস বের হয়, অডিও ভিডিও অনেক কিছু বের হয়, সম্মান আর থাকে না, কুৎসা রটে যায়। কুৎসা বলতে মানে ব্যাড নিউজ বের হয়ে যায়, সেটাকে আমরা স্ক্যান্ডাল বলি, সেটারই এটা অ্যাডজেক্টিভ ফর্ম। এই ইংলিশটা মনে রাখতে হবে। এমন প্রশ্নের সামান্য গুরুত্ব থাকলেও আদালত তা জিজ্ঞাসা করা নিষিদ্ধ করতে পারেন। যে এমন প্রশ্ন আদালতে করলে অন্য মানুষরা, যারা সাধারণ মানুষ আছে, অন্যান্য আইনজীবী, তারাও তো বিব্রত বোধ করবেন। তার মানে ভাষাগত তো আমাদেরকে একটা ব্যারিয়ার রাখতে হবে। বেভাস ভাষায়, অকথ্য যে কথাগুলো বলা যায়, স্ল্যাম ল্যাঙ্গুয়েজ এটাকে বলি, বা গালিগালাজ, এই ধরনের পর্যায়ে পড়ে এই ধরনের শব্দ আদালতে আইনজীবী হিসেবে ইউজ করা যাবে না। এবং প্রশ্ন করার সময়ও আমাদেরকে কি থাকতে হবে? সংযত থাকতে হবে, শালীনতা বজায় রেখে আমাদের প্রশ্ন করতে হবে সাক্ষীদের। প্রশ্নটি বিচার্য বিষয় সম্পর্কিত বা অস্তিত্ব নির্ধারণের জন্য আবশ্যক হলে তা নিষিদ্ধ করবেন না। তবে এমন প্রশ্ন যেটা বিচার্য বিষয় এবং বিচার্য বিষয়ের অস্তিত্ব নির্ধারণে যদি আবশ্যক হয়, মানে প্রয়োজন, না করলে হচ্ছে না, তখন লজ্জার মাথা খেয়ে প্রশ্ন করা লাগবে। তখন হয়তো বা একটু ডিসেন্ট ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ থেকে বের হয়ে গিয়ে একটু ইনডিসেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করা যেতে পারে। তবে আদালতের পারমিশন নিয়ে, আদালত নিষেধ না করলে, আদালত নিষেধ করলে থেমে যেতে হবে, ওই দিকে আর যাওয়াই যাবে না। তাহলে দেখেন, 50-51 কাছাকাছি, 149 বা 50-52 কাছাকাছি একটা বিষয়। মানে আদালতে অ্যাডভোকেটদেরকে সতর্ক করা হচ্ছে, কোর্ট অফ কন্টেন্ট যেন না হয়, মানে কন্টেম্পট অফ কোর্ট যেন না হয়। 152, অপমান
বিরক্ত করার উদ্দেশ্যে যদি প্রশ্ন করা হয়, মানে আমার উদ্দেশ্যই আজকে তো পেয়ে গেছি, একজন পুলিশ ভাইকে পেয়েছি, বা এলাকার একজন গণ্যমান্য ব্যক্তিকে পেয়েছি, বা একজন মেম্বারকে, একজন চেয়ারম্যানকে পেয়েছি, আজকে ইচ্ছা মতো প্রশ্ন করে ধোলাই করে দিব। এরকম যদি অপমান বা বিরক্তিকর প্রশ্ন করে, যেটা আসলে মামলার কোনো কাজে আসবে না, আমার ব্যক্তিগত আক্রোশ আমি ওই সাক্ষীর উপরে দিচ্ছি, তাহলে কোশ্চেন্স ইন্টেন্ডেড টু ইনসাল্ট অর অ্যানোয়িং, অ্যানয় বলতে বিরক্ত করা, আর ইনসাল্ট বলতে অপমান করা, আমরা জানি। এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে। সঙ্গত হলেও অকারণে আক্রমণাত্মক আকৃতি সম্পন্ন প্রশ্ন আদালত অবশ্যই নিষিদ্ধ করবেন। এটা আদালত লক্ষ্য করবেন। এটা কমন সেন্সের একটা বিষয়। তারপরেও আইন করা হয়েছে, কারণ আদালত আদালত হচ্ছে একটা অনেকটা রোবটের মতন, আইনের বাইরে কিছু করতে পারবে না, তাই কমন সেন্সটাকেও আইনের মধ্যে নিয়ে আসা হয়েছে। যদি আইনে না থাকে তখন বলবে এই যে প্রশ্ন করা যাবে না, আমি এই ভাষায় কথা বলবো, আইনে তো এটা নিষেধ নাই, তাই আইনে নিষেধ করা হয়েছে। কমন সেন্স আদালতে চলবে না, আইনের মধ্যে কথা হবে আদালতে। কারণ আইন এবং সাক্ষ্য প্রমাণ ছাড়া আদালতে কোনো কথা বলার সুযোগ নাই। এই কারণেই আইনের ব্যারিয়ারে এই যে লিমিটেশনস গুলো নিয়ে আসা হয়েছে সাক্ষ্য আইনে, একজন আইনজীবীর স্বাধীনতাকে এখানে খর্ব করা হয়েছে। আইনে মানে আইনজীবীর যে বেপরোয়া ভাব সে যেন করতে না পারে, সেই কারণে। 153, সত্যবাদিতা পরীক্ষাকল্পে কৃত প্রশ্নের উত্তরের বিরোধিতা করার সাক্ষ্য বর্জন, এক্সক্লুশন অফ এভিডেন্স টু কন্ট্রাডিক্ট অ্যান্সার্স টু কোশ্চেন্স, টেস্টিং প্যারাসিটি। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বিষয়ে আদালতের সন্দেহ সৃষ্টির উদ্দেশ্যে সাক্ষীর মানে তার চরিত্রের উপর আঘাত করে প্রশ্ন করা হলে, মনে করেন যে এর আগে চরিত্রের উপর আঘাত করে প্রশ্ন করছি আমি, হ্যাঁ সাক্ষী উত্তর দিচ্ছে, আমার কাজে লাগছে, কিন্তু আমি এভাবে প্রশ্ন করতে করতে চরিত্রের উপর আঘাত করে প্রশ্ন করেই যাচ্ছি, এই সময় যদি সাক্ষী আর উত্তর দিতে না চায় সেই বিষয়ে, তার মানে প্রশ্নের উত্তরের বিরোধিতা যদি করা হয়, মানে এই ধরনের প্রশ্ন সে করছে না বা ভ্যালিড একটা আনসার দিচ্ছে যে সাক্ষীর চরিত্র ঠিক আছে, তখন সাক্ষীর তা অস্বীকার করলে পরবর্তীতে সে বিষয়ে আবার প্রশ্ন করা যাবে না। মানে একটা বিষয় প্রশ্ন করলো, সাক্ষী বলল না, সত্য নয়, মানে এটা আমি মেনে নিচ্ছি না, এটা আমি অস্বীকার করছি, আপনি যেটা বলছেন এটা সত্য নয়, আপনি মিথ্যা কথা বলছেন। সাক্ষী কি করছে? সাক্ষী নিজেকে প্রোটেক্ট করছে, অর্থাৎ আইনজীবী যেটা প্রশ্ন করছে লিডিং কোশ্চেন করুক, আর বিশেষ করে লিডিং কোশ্চেন এই ধরনের প্রশ্ন করা হয়, তো লিডিং কোশ্চেন করছে যে আপনি তো চুরি করেছেন তাই না, তো আপনি চুরি করে এই আসামিকে ফাঁসাই দিয়েছেন। তখন কি বলবে সাক্ষী? না আমি করিনি চুরি, আপনি মিথ্যা কথা বলছেন, এটা সত্য নাই। তখন সেম প্রশ্ন ডিরেক্ট ওইটাই একই ভাষাতে অথবা একটু ভিন্নভাবে করা যাবে না। এটাই বলা হচ্ছে 153 ধারা। 153 ধারা হচ্ছে সাক্ষী বিরক্ত করা না হয় এই উদ্দেশ্যেই, রিপিটিটিভ প্রশ্ন করা যাবে না। সাক্ষী যদি মিথ্যা সাক্ষ্য দেয় তবে তাকে তার জন্য অভিযুক্ত করা যাবে, তবে যদি মিথ্যা সাক্ষ্য দেয় এটার জন্য অভিযুক্ত করা যাবে, কিন্তু একই প্রশ্ন বারবার করা যাবে না। ব্যতিক্রম, এখানে আবার একটি ব্যতিক্রম আছে। মিলন ভাই আপনি স্ক্রিনে দাগাদাগি করা থেকে বিরত থাকেন। পূর্বে সাক্ষী দণ্ডিত হয়েছিল কিনা এমন প্রশ্নের উত্তরে সাক্ষী তা অস্বীকার করলে, আবারও বলি, পূর্বে সাক্ষী দণ্ডিত হয়েছিল কিনা এমন প্রশ্নের উত্তরে সাক্ষী তা অস্বীকার করলে পূর্বের দণ্ড প্রমাণ করা যাবে। এখন সাক্ষী এমন একজন সাক্ষী যে এর আগে একটা মামলায় কি হয়েছে, সাজাপ্রাপ্ত, কনভিক্টেড পার্সন। এখন আমি যেটা জানি যে এই সাক্ষী যে আদালতে দাঁড়াইছে, একটা চুরির মামলায় তার 2 বছরের জেল হয়েছিল বা 1 বছরের জেল হয়েছিল। আমি বলছি আপনি তো এ ধরনের একটা মামলায় আপনার তো জেল হয়েছিল তাই না? সাক্ষী বলল না, আমার কোনো নামে মামলাই হয়নি, জেল হয়নি। তখন যদি আমার এটা জানা থাকে এবং আমার যদি সার্টিফাইড কপি তোলা থাকে সেই মামলার রায়ের, তাহলে রায়টা আদালতে দিলাম, দিয়ে প্রমাণ করে দিলাম, তখন সাক্ষী সেটা আর অস্বীকার করতে পারবে না। তখন আমি বলবো এই দেখেন আরেকটা মামলার রায় আমার কাছে আছে, এখানে লিখা আছে আপনি জেল খেটেছেন, তো আপনাকে জেল দেওয়া হয়েছিল, সাজাপ্রাপ্ত হয়েছিলেন, এবার বলেন আপনি আপনি কি এটা স্বীকার করছেন, মানে তখন ওই প্রশ্নটা রিপিট করার সুযোগ আছে যখন লিখিত প্রমাণ থাকছে।
সাক্ষীর নিরপেক্ষতার উপর আঘাত করে প্রশ্ন করা হলে সাক্ষী তা অস্বীকার করলে সাক্ষীর বক্তব্যের বিরোধিতা করে সাক্ষ্য দেওয়া যাবে। সেটা একটু আগে যেটা বললাম। 51, নিজের সাক্ষীকে প্রশ্ন করা, এটাকে বলা হচ্ছে বৈরী সাক্ষী বা হস্টাইল উইটনেস। বেয়ার অ্যাক্টে হস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষী শব্দটা নেই, কিন্তু 154 ধারাতে এটাই বোঝানো হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে, মনে করেন আমি সাক্ষীকে নিয়ে আসলাম আমার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য, এখন সাক্ষী আমার শেখানো কথা আদালতে না বলে আসামির শেখানো কথা আদালতে বলছে, তখন আমি বুঝতে পারলাম যে এই সাক্ষী তো আমার পক্ষে নাই, আসামির দ্বারা প্রভাবিত হয়েছে, আনডু ইনফ্লুয়েন্স হয়েছে তার প্রতি, হয় ঘুষ খেয়েছে না হলে ভয়ে সাক্ষী দিচ্ছে। এক কথায় আনডিউ ইনফ্লুয়েন্স তারপরে চলে এসেছে, সাক্ষী নিরপেক্ষ আর নাই, বাদীপক্ষের সাক্ষী বিক্রয় হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে তার মোটিভ। তখন আমি আদালতকে বলতে পারি, ইওর অনার, এটা আমার সাক্ষী, কিন্তু আমার সাক্ষী আমার তো বিরুদ্ধে বলছে, তা আমার সাক্ষীকে আমি জেরা করতে চাই, তার মানে আমার সাক্ষীকে আমি হস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষী হিসাবে ঘোষণা করতে চাচ্ছি। আদালত যদি বলে ঠিক আছে আপনি সাক্ষীকে জেরা করেন বা বৈরী ঘোষণা করার পারমিশন দেওয়া হলো, তখন আমি সত্য প্রকাশ করে দিলে তা যদি আহ্বানকারী পক্ষের বিরুদ্ধেও যায়, তবে এক্ষেত্রে সাক্ষী বৈরী হবে না। এখন যদি মামলাটা আসলে সত্যি হয় এবং সাক্ষী বাদীপক্ষের সাক্ষ্য হিসাবে আসার পরেও বাদীপক্ষে সাক্ষী না দিয়ে সত্যি কথা বলে দিচ্ছে, তার মানে সেটা বাদীর বিরুদ্ধে চলে যাচ্ছে, মামলাটা ফেল করবে, মানে মামলাটা হেরে যাবে বাদী, তার মানে আসামির সাজা হবে না। সেই ক্ষেত্রে ন্যায় বিচারের স্বার্থে আদালত বলবে যে না, এটাকে আমি বৈরী সাক্ষী করতে দিব না। কেননা আর সে তো সত্যি কথাই বলছে, বরং আপনার মামলা মিথ্যা, আপনি এটা নিজের সাক্ষীকে আপনি জেরা করতে পারবেন না, সুযোগ দিবে না। কারণ জেরা করলে তখন সাক্ষীর যে সলিড বা স্ট্রং যে ভাব, দৃঢ় যে ভাব, সেটা আবার নষ্ট হয়ে যেতে পারে, সাক্ষী তখন বিচলিত হয়ে যেতে পারে। এই কারণে 154 ধারায় বৈরী ঘোষণা কন্ডিশনই হচ্ছে সাক্ষী যদি মিথ্যা কথা বলে, বলে আসামির পক্ষ নাই, তাহলে বৈরী ঘোষণা করা যাবে। আর যদি সে সত্যি কথা বলে আসামির পক্ষ নাই, কার পক্ষে গেল সেটা ম্যাটার না, সে সত্যি কথা বলছে, তাহলে আর বৈরী ঘোষণা করা যাবে না ন্যায় বিচারের স্বার্থে। 155, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ করা, ইমপিচিং ক্রেডিট অফ উইটনেস। এখানে পদ্ধতি আলোচনা করা হয়েছে, মানে কি পদ্ধতিতে একজন সাক্ষীর বিশ্বাসযোগ্যতা ইমপিচ করা হবে। বিরুদ্ধ পক্ষ বা আদালতের অনুমতি নিয়ে আহ্বানকারী পক্ষ সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে নিম্ন বর্ণিত পদ্ধতিতে অভিযোগ করতে পারে। বলতে পারে সাক্ষী বিশ্বাসের অযোগ্য, এই বিষয়ে যারা জানে তাদের এখন সাক্ষী যে বিশ্বাসের অযোগ্য, সেটা আরো তো সাক্ষী আছে, একটা মামলায় তো আর একজন সাক্ষী নিয়ে আসেনি, মেবি আরো দুই তিনজন হয়তো বা আছে। তো একজন মিথ্যা বলছে, অন্যজন সাক্ষী নিয়ে এসে বলা হতে পারে এই যে একটু আগে যে সাক্ষী এসে কথা বললো, এটা কি সত্যি বললো? না, এই সাক্ষী মিথ্যা বলছে, আসামির কাছে বিক্রয় হয়ে গেছে টাকা খেয়ে। তো তখন এইটা কিন্তু করা যাবে। ঘুষ অন্যায় প্রলোভন প্রমাণ করে, সে যে ঘুষ নিয়েছে সেটা যদি প্রমাণ করা যায় সেক্ষেত্রে, বা তাকে কোনো প্রলোভন দিয়েছে সেটা প্রমাণ করে, পূর্ববর্তী বিবৃতির সাথে বর্তমান সাক্ষ্যের কোনো অংশের বিরোধিতা প্রমাণ করে। ওই যে 161 ধারায় জবানবন্দি দিয়েছিল পুলিশের, সেখানে এক বক্তব্য বলছে, এখন আবার এক বক্তব্য বলছে, ওই বিষয়টা তুলে ধরে যে দেখেন 161 ধারায় তো আপনি বলেছেন এক কথা, এখন এসে আবার আরেক কথা কেন বলছেন, তার মানে আপনি মিথ্যা বলছেন। 159, স্মৃতি পুনরুদ্ধার, পুনর্জীবিত বা পুনরুদ্ধার করা, রিফ্রেশিং মেমোরি। আমি এটার বিষয়ে আগে বলেছি যে দেখে দেখে সাক্ষী দিতে পারে কে, দিতে পারে সাক্ষী নিজের লেখা দেখে, পুলিশ সাধারণত এটা দেয়, বা অন্যের লেখা দেখেও, যা সে আগে পড়েছে ও সত্য বলে জানে সেটা দেখেও সাক্ষী দিতে পারে। আর যদি সে ভুলে যায়, যদি বলে আমি দেখতে হবে আমাকে, আমি এই বিষয়ে এখন বলতে পারছি না, সেক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে দলিলের অনুলিপিও দেখতে পারে। যেমন কিছুদিন আগে একটা সিভিল মামলায় আমি রায় পেয়েছি, অপরপক্ষ মিসকেস করেছে, তারা দাবি করছে যে তারা সমন পায়নি সঠিকভাবে।
তো এই মামলায় যিনি মিসকেস করলেন, অর্থাৎ বিবাদী পক্ষের একজন, সে মিসকেস করছে যে আমরা একতরফা, যেহেতু আমি রায় পেয়ে গেছি, যে আমরা সমন পাইনি ঠিকভাবে। কিন্তু যিনি সমন নিয়ে গিয়েছিলেন তার স্বাক্ষর সহ আদালতে সমনের একটা কপি আছে। কারণ সমন সবসময় দুই সাইড দিতে হয়, একটা বিবাদীকে দিয়ে দেওয়া হয় এবং অপরটা আদালতে জমা পড়ে। এবং যিনি সমন নিয়ে গিয়েছিলেন তার আবার স্বাক্ষর থাকে সমনের প্রমাণ স্বরূপ। এটা কিন্তু একটা ভালো ডকুমেন্ট। সমন প্রপারলি সার্ভ হয়েছে বা আহ, বিতরণ করা হয়েছে বা বাদীকে দেওয়া, বিবাদীকে দেওয়া হয়েছে, সেটার বড় প্রমাণ রিটেন ডকুমেন্ট। এবং এটা কিন্তু একটা প্রাইমারি এভিডেন্স, মানে মূল দলিল। তো আমি দেখছি যে হ্যাঁ, নথিতে ঠিকই সমন আছে, যে ব্যক্তি দাবি করছে সে সমন পায়নি, সে তার স্বাক্ষরও আছে। এবং সেম স্বাক্ষর তার যে মিসকেস করেছে, মিসকেসের যে ওকালতনামা সেখানে স্বাক্ষরের সাথে মিলে, সে যে দরখাস্ত সেখানে স্বাক্ষরের সাথে মিলে, এবং সে যে মামলায় জবানবন্দি দিতে আসছে হাজিরার স্বাক্ষরের সাথেও মিলে যায়। আদালতকে আমি সেই বিষয়টা বললাম। আদালত বুঝতে পেরে সেই দিনই সাক্ষী ক্লোজ করলো এবং বলল, আপনি কি এই মুহূর্তে আর্গুমেন্ট করতে পারবেন এই বিষয়ে? আমি বললাম, ইওর অনার, আমি রেডি আছি, আর্গুমেন্ট করতে পারবো। তখন আমি আর্গুমেন্ট করলাম, অপরপক্ষে আইনজীবী আর্গুমেন্ট করলো, এবং সেই দিনই 2-3 ঘন্টার মধ্যে আমি রায় পেয়ে গেলাম, আমার পক্ষে মিস কেসটা ডিসমিস হয়ে গেল। তো এখানে যে এই 149 ধারার বিষয়টা কেন আসলো, যিনি ওই যে 5 বছর আগে, 5 বছর আগে যে মূল মামলায় ইয়াটা নিয়ে গিয়েছিলেন সমনটা, তিনি আদালতে, তাকে আমি নিয়ে এসেছি নতুন একটা সমন দিয়ে। ওই যিনি সমন নিয়ে গেছিলেন তাকে হাজির করে তাকে সাক্ষ্য হিসাবে গণ্য করেছি আমি, এবং তিনি এসেছেন, আদালত তলব করেছে যেহেতু। এবং তাকে আমি প্রশ্ন করছি যে জবানবন্দিতে, আপনি কি সেটা দিয়েছিলেন কিনা? তাই আমি দিয়েছিলাম। অপরপক্ষের আইনজীবী এসে জেরা করছে, তো আপনি দিয়েছিলেন? তখন বলছে যে আপনি কি স্বাক্ষর করেছিলেন? তাই আমি হ্যাঁ স্বাক্ষর করেছি। তখন উনি বলছেন যে আমাকে আমার যে সমনটা দিয়েছিলাম সেটা দেখান। তখন আমি আদালতকে বললাম, ইওর অনার, এই ডকুমেন্টটা, আমার নথিটা দেন, সেইটা একটু আমার সাক্ষী দেখবে, দেখে তিনি স্মৃতি পুনর্জীবিত করবেন 159 অনুসারে, তারপরে ইনি সাক্ষীটা দিবেন। তখন ওনাকে দেওয়া হলো। তখন অপরপক্ষের আইনজীবী বাধা দিচ্ছে যে কেন উনি দেখে বলবেন। তখন আমি ব্যাখ্যা দিলাম, 159 ধারা এটা আছে যে ওনার লিখিত বিষয়টা উনি দেখে বলতে পারবেন। তখন আদালত মেনে নিল আমাকে। আমি অ্যাডভান্টেজটা নিতে পারলাম, কারণ আমি আইনটা জানি। শর্ত হচ্ছে, আদালত অনুমতি প্রদানের পূর্বে নিশ্চিত হবেন যে মূল দলিলটি পেশ না করা যথেষ্ট কারণ আছে। একজন বিশারদ, মানে এক্সপার্ট বা বিশেষজ্ঞ ব্যক্তি, তার পেশা সম্পর্কিত পুস্তক দেখে স্মৃতি জাগ্রত করতে পারবেন। আমি আগে বললাম, এক্সপার্ট ওপিনিয়ন জেনারা দেয়, ডাক্তার এমসি দিলে, মেডিকেল সার্টিফিকেট দিলে, বা কেমিক্যাল কোনো রিপোর্টের, যদি কেমিক্যাল এক্সপার্ট ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে কোনো এক্সপার্ট আসে, তিনি তার রিপোর্ট দেখে দেখে প্রশ্নের উত্তর দিতে পারবেন। জবানবন্দি, পুন জবানবন্দি, জেরা, অধিকতর জেরা, 4টা স্টেপেই। 161 স্মৃতি পুনর্জীবিত করার লক্ষ্যে ব্যবহৃত কোনো লিখন সম্পর্কে বিরুদ্ধ পক্ষের অধিকার। এখন স্মৃতি পুনর্জীবন করে দেখে দেখে বলছে, এমন অপর পক্ষ কি সেটা দেখতে পারবে? হ্যাঁ, দেখতে পারবে। যদি সাক্ষী দেখতে পারে, অপর পক্ষের আইনজীবী যেহেতু দেখে দেখে সাক্ষী দিচ্ছে, সাক্ষ্য, এই কারণে অপর পক্ষের আইনজীবী বলছে আমাকে একটু দেখান। তখন আদালতে সেটা দেখা যাবে। 159 এবং 60 ধারায় বর্ণিত লিখন বিরুদ্ধ পক্ষ দেখতে পারবেন, সে সম্পর্কে সাক্ষীকে জেরাও করতে পারবেন। তবে এখানে একটা বিষয় আছে, সেই অংশের তিনি সার্টিফাইড কপি নাও পেতে পারেন। সাক্ষী পুলিশ ডায়েরি দেখে জবানবন্দি দিলে আসামির উকিল তা দেখতে পারবেন, সেই সম্পর্কে জেরাও করতে পারবেন। তবে যে সাক্ষীর যে পুলিশ ডায়েরি, বা এটাকে সিডি বলা হয়, কেস ডায়েরি, এই সিডির পুরোটা সার্টিফাইড কপি পাওয়া যায় না। কিছু কিছু কপি পাওয়া যাবে, কিছু কিছু যেগুলো দেওয়ার মতো সেগুলো পাওয়া যাবে, সবকিছু পাওয়া যাবে না। তবে আদালতে দেখার সুযোগ আছে। 165 বিচারক কর্তৃক জিজ্ঞাসা করার বা কিছু পেশ করতে আদেশ দানের ক্ষমতা। বাদী বা বিবাদী পক্ষ পরস্পরের আইনজীবী অপর পক্ষের সাক্ষীকে জেরা করবে, এটা স্বাভাবিক। তো জিজ্ঞাসাবাদ নিজের সাক্ষীকেও আমি করতে পারছি, অপর পক্ষের সাক্ষীকেও জেরা করতে পারছি, জবানবন্দি এবং জেরাতে।
জিজ্ঞাসাবাদের সুযোগ থাকছে অ্যাডভোকেট কর্তৃক। তাহলে কি আদালত কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবে না? হ্যাঁ, আদালতকে জিজ্ঞাসা করার ক্ষমতা দেওয়া হয়েছে 165 ধারায়। জাজেস পাওয়ার টু পুট কোশ্চেন, সেখানে যদিও জাজ লেখা আছে, এই জাজ দ্বারা সিভিল, ক্রিমিনাল উভয় প্রকার জাজকে বোঝানো হচ্ছে। সিভিল বলতে সহকারী জাজ, সিনিয়র সহকারী জাজ এবং যুগ্ম জেলা জাজ। তারপরে যদি দায়রা জজের কথা বলি, তারপর জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, সিভিল, সবগুলো হয়ে গেল। হাইকোর্টের জাস্টিস সবাইকে বোঝাবে, সুপ্রিম কোর্টের জাস্টিস সবাইকে বোঝাবে, ইভেন চিফ জাস্টিসকেও বোঝাবে 165 ধারায় জাজ বলতে। আর যদি ক্রিমিনাল সেক্টরে বলি, তাহলে যারা নির্বাহী আদালতের বিচার ম্যাজিস্ট্রেট আছেন, সেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারপরে জেলা ম্যাজিস্ট্রেট, অন্যান্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সবাইকে বোঝাবে। এক কথায় যারা বিচারক তাদেরকে এখানে জাজ বলে বলা হচ্ছে। তাহলে জাজের অর্থ কিন্তু এখানে ব্যাপক। যদি প্রশ্ন করা হয় 165 ধারায় জাজ বলতে কাদেরকে বোঝানো হয়েছে, তখন কিন্তু সবগুলোই হবে। এভাবে টেকনিক্যালি প্রশ্ন আসতে পারে। তার মানে জাজ বলতে এখানে বাংলায় বিচারক আমি করে দিয়েছি, জাজ বলতে এখানে জজ লিখিনি, বিচারক লিখেছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আদালত প্রাসঙ্গিক বিষয়ে বিশেষভাবে অবগত হবার উদ্দেশ্যে, তাহলে আদালত প্রাসঙ্গিক বিষয়ে বিশেষভাবে অবগত হওয়ার উদ্দেশ্যে যে কোনো সাক্ষীকে যে কোনো সময় যে কোনো আকারে নিজ ইচ্ছা অনুযায়ী প্রশ্ন করতে ও যে কোনো দলিল বা বস্তু পেশ করার আদেশ দিতে পারে। তার মানে এখানে আদালত আসামিকে কি করছে, বা সাক্ষীকে বা বাদীকে, কোনো ব্যক্তিকে এই মামলা রিলেটেড প্রশ্ন করতে পারে, ইভেন আইনজীবীকেও প্রশ্ন করতে পারে মামলার তথ্য সম্পর্কে। আবার যে পুলিশ থাকে, পুলিশ ফাইলে কোর্ট সাব ইন্সপেক্টর তাকে প্রশ্ন করতে পারে, পাবলিক প্রসিকিউটর থাকে তাকে প্রশ্ন করতে পারে, প্রশ্ন করে তাকে তার থেকে তথ্য নিতে পারে। অর্থাৎ আদালত 165 ধারায় এখানে সাক্ষীকে প্রশ্ন করার কথা বলা হচ্ছে, যদিও এখানে অ্যাডভোকেটকে প্রশ্ন করার কথা 165 ধারায় বলা হচ্ছে না। শুধুমাত্র সাক্ষীকে প্রশ্ন করার ক্ষমতা দেওয়া হয়েছে 165 ধারায়। এতে পক্ষগণ কোনো আপত্তি করতে পারবে না। আদালত প্রশ্ন করছে, পক্ষ এসে বলবে ইওর অনার আপনি কেন প্রশ্ন করছেন? প্রশ্ন তো করবো আমরা, প্রশ্ন করার জন্য আমরা তো পক্ষদের থেকে টাকা পয়সা নিচ্ছি, ফি, প্রশ্ন আমরা করি, আপনি করার দরকার নাই। তো এই এই কথা কিন্তু বলা যাবে না। আদালত ন্যায় বিচারের স্বার্থে বোঝার জন্য নিজে প্রশ্ন করতে পারে, অ্যাসেসটা নিতে পারেন। আদালতের প্রশ্নের জবাবে সাক্ষী যা বলবে সে বিষয়ে আদালতের অনুমতি ব্যতীত জেরা করা গেল যাবে না। এখন জবানবন্দি স্টাইলে আদালত প্রশ্ন করে করে জবানবন্দি নিচ্ছে। বলেন আপনার নাম কি? বলল। বলেন আপনার ঠিকানা কি? বলল। আসামির নাম কি? বলল। তারপরে বলছে যে আপনার পেশা কি? বলল। কারণ এইভাবে কোর্ট অনেক সময়, কোর্টের পক্ষে বা বিচারকের পক্ষে যে বেঞ্চ সহকারী, বা আমরা প্রচলিত নাম বলি যে পেশকার, তো পেশকার যদি বলে কোনো প্রশ্ন করে, সেটাও কিন্তু আদালতের প্রশ্ন করাই বোঝাবে বা বিচারকের প্রশ্ন করাই বোঝাবে। তো সেই প্রশ্ন উত্তরে যেগুলো বলছে জবান চাইলে, তো সেই আদালত যে প্রশ্ন করবে সেটা আদালতের অনুমতি ছাড়া আবার জেরা করা যাবে না। যে আদালত একটা কথা বললো, একটা তথ্য দিলো, এটা আমি জেরা করে আবার এটাকে একটু খুঁচিয়ে সেটাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করব, এটা করার সুযোগ নেই। 165 ধারায় বাধা আছে। শর্ত হচ্ছে আদালতের প্রশ্ন প্রাসঙ্গিক বিষয়ে বা প্রমাণিত তথ্যের ভিত্তিতে হতে হতে হবে। তাহলে প্রাথমিক হিসেবে আদালত প্রশ্ন করতে পারবে, অথবা যেটা যে ফ্যাক্টটা প্রুভড হয়ে গেছে, প্রমাণিত বা অ্যাডমিট হয়ে গেছে, সেটার ভিত্তিতে করতে পারবে। আদালত জেরার স্টাইলে কিন্তু প্রশ্ন করতে পারবে না। সাক্ষী 121 থেকে 131 ধারা মতে কোনো প্রশ্নের জবাব দিতে বা দলিল পেশ করতে অস্বীকার করলে সেক্ষেত্রে আদালত তাকে বাধ্য করতে পারবেন না। আমি সাক্ষী, আমি প্রশ্নের উত্তর দিব না, আদালত আমাকে বাধ্য করতে পারবে না। উনি একটা সাক্ষী প্রশ্নের উত্তর দিচ্ছে না, আদালত বুঝে নিবে যে কি বিষয়, কিন্তু তার মুখ থেকে কোনো বক্তব্য বের করার জন্য প্রেশার ক্রিয়েট করা যাবে না। এবং একটা দলিল দিতে চাচ্ছে না, জোর করে তার থেকে দলিল নেওয়ার সুযোগ নেই। তবে দলিল দিতে বলে যদি না দেওয়া হয়, তার বিরুদ্ধে রায় চলে যেতে পারে, এটা একটা বিষয়। আদালত ধরে নিতে পারে যে দলিল দিচ্ছে না, তার মানে দলিল দিলে সে হেরে যাবে, তার বিরুদ্ধে যাবে দলিলটি। 148 ও 149 ধারা অনুযায়ী যে প্রশ্ন সঙ্গত অসঙ্গত, আদালতও তা জিজ্ঞাসা করতে পারবে না। 148 49 ধারায় অসঙ্গত প্রশ্ন কথা যেটা বলা হলো, যেটা করা যায় না,
আইনজীবী যে প্রশ্ন করতে পারবে না সেটা বিচারকও করতে পারবেন না। মনে করেন একটা চেকের মামলায়, একটু আগে যেটা বললাম যে দলিল পেশ, একটা চেকের মামলায় সাক্ষীর পর্যায়ে কিন্তু মূল চেকটা দেখাতে দেখাতে হয় আদালতে, যে এটা হচ্ছে মূল চেক। সেটা কিন্তু কি করতে হয়, এক্সিবিট করতে হয় বা প্রদর্শনী করতে হয়। এক সাক্ষীর এক পর্যায়ে বলতে হয় যে হ্যাঁ, মূল চেক। তখন আবার কি করতে হয়, ফিরিস্তিযোগে দাখিলও করে দিতে হয় যেদিন সাক্ষী হয়। মূল চেক দাখিল করা এক্সিবিট নাম্বার একের ক বা একের এক, এইভাবে এক্সিবিট করা হয়। তো এক্সিবিটের মাধ্যমে ফিরিস্তিযোগে যখন দাখিল করা হয় তখন সেটাকে গ্রহণ করা হয়। একটা চেকের মামলায় যত টাকারই চেক হোক হোক না কেন, সাক্ষীর সময় যদি মূল চেকটা হারিয়ে যায়, মূল চেকটা যদি আদালতে দাখিল করা না হয়, মামলা কিন্তু ফেল করবে। যদিও চেকের মামলায় মামলা ফেল করার রেকর্ড কম, চেকটা মূল্যবান একটা জিনিস। মামলা করার পর চেক যদি হারিয়ে যায় তখন কিন্তু মামলা ফেল করবে। তখন আসামি পক্ষের আইনজীবী বলবে যে যে ফটোকপি দাখিল করে মামলা করা হয়েছে এটা কিন্তু একটা কি কপি, ফেব্রিকেটেড বা তৈরি করা কপি। এটা ফটোকপি তৈরি করা যেতেই পারে কিন্তু মূল কপি নাই ইওর অনার, মূল কপি নাই, বাহানা করছে হারিয়ে যাওয়ার। অতএব তখন মামলাটা আসামি খালাস পেয়ে যাবে, তার বিরুদ্ধে চলে যাবে। দলিল যেহেতু দাখিল করতে সে বাধ্য, কিন্তু বাধ্য তাকে করা যাচ্ছে না। সে যদি নিজে থেকে না দেয়, কোনো বাহানা করে হারিয়ে গেছে হেন তেন, তখন আদালত বিশ্বাস করবে যে আসলে এই দলিলই নাই, চেক আসলে দেয়নি, তাই মামলা ফেল। 65 ধারা অনুযায়ী যে সকল ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার বিধান আছে, সকল ক্ষেত্র ব্যতীত প্রাথমিক সাক্ষ্য দেওয়ার প্রয়োজন আদালত মওকুফ করতে পারবেন না। এখন 65 ধারায় বলেছে যে নিম্ন এতটি ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য না দিয়ে মাধ্যমিক সাক্ষ্য চলবে। যেমন আমি চেকের কথা বলছি, মূল চেকটাই কিন্তু প্রাথমিক সাক্ষ্য বা মূল দলিল, অরিজিনালটাই দিতে হবে। এটার ফটোকপি বা স্ক্যান করা কপি বা ডুপ্লিকেট দেওয়া যাবে না। তো আদালতে এখানে নিতে পারবে না যে চেকটা ইওর অনার নাই, চেকের পরিবর্তে আমি কি দিচ্ছি, চেকের ছবি তুলে রাখছিলাম ইওর অনার, আমার মোবাইল ফোনে আছে, এটা প্রিন্ট করে দিই, দেওয়া যাবে না। যদিও সেটা মাধ্যমিক সাক্ষী, কিন্তু সেটা আদালত গ্রহণ করবে না, কারণ সেটা 65 ধারা অনুসারে পারমিশন নাই। সর্বশেষ ধারা একাদশ অধ্যায়, 67 ধারা একটি মাত্র অধ্যায়, আহ, একটি মাত্র ধারা আছে এই অধ্যায়ে, সর্বশেষ অধ্যায়। অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণ বা প্রত্যাখ্যানের ফলাফল, অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য মানে গ্রহণ, অগ্রাহ্য মানে রিজেক্ট করা হলে নতুন করে বিচার করা যাবে না। নো নিউ ট্রায়াল ফর ইমপ্রপার অ্যাডমিশন অর রিজেকশন অফ উইটনেস ইন এভরি জুডিশিয়াল প্রসিডিং। সকল বৈচারিক কার্যধারায় বা বিচারিক কার্যধারায় অত্র ধারার বিধানটি প্রযোজ্য। তাহলে 167 ধারা সকল জুডিশিয়াল প্রসিডিং এর ক্ষেত্রে প্রযোজ্য বা সকল বিচারিক কার্যধারায় প্রযোজ্য। একটা বিচারিক কার্যধারায় একজন সাক্ষ্য আমি দিব, আদালত বললো না এই সাক্ষ্য দেওয়ার দরকার নাই, আমার গ্যারান্টি করলো না আমার সাক্ষী, আমি বললাম ইওর অনার আমি আরো দুইটা সাক্ষী দেবো, না আপনার সাক্ষী দেওয়ার দরকার নাই, মামলা যে কয়জন সাক্ষী দিয়েছেন এনাফ। আদালত জোর করে আমার সাক্ষীটা নিল না। হ্যাঁ, শিবলি ভাই, সবকিছু ঠিক আছে না? জি ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা আলোচনা করছিলাম সাক্ষ্য আইনের সর্বশেষ ধারা, এটার পরে আর কোনো ধারা নাই। আর এই আলোচনার পরে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। 167 ধারা বলা হচ্ছে যে আইনজীবী চাচ্ছেন আরো সাক্ষী দিতে, কিন্তু বিচারক সাক্ষী দিতে দিলেন না, কিংবা আইনজীবী চাচ্ছেন না সাক্ষী দিতে, অপরপক্ষের আইনজীবীকে বাধা দিচ্ছেন না এই সাক্ষী দেওয়া যাবে না, তখন আবার উনি জোর করে সাক্ষীটা নিচ্ছেন। অর্থাৎ সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে আদালত যদি একটু অতিরিক্ত ইন্টারফারেন্স করেন, বিচারক চোখ বন্ধ করে ন্যায় বিচারের জন্য বসে থাকবে। সাক্ষীদের কে সাক্ষী দিবে কে দিবে না, এটা নিয়ে তো বিচারকের এত মাথা ব্যথা করার দরকার নাই, মাথা ব্যথা থাকবে আইনজীবীদের। তো 167 ধারায় যদি বিচারক একটু মানে হস্তক্ষেপ করেও ফেলে, অর্থাৎ অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণ বা রিজেকশন করে ফেলে, তাহলে এই কারণেই শুধুমাত্র নতুন করে বিচার করা যাবে না, মানে আবার সাক্ষ্য গ্রহণ করা যাবে না। এটা আপিল আদালতে গিয়ে যদি বলা হয় যে আমাকে সাক্ষ্য দিতে দেয়, আপিল আদালতও যদি দেখে যে ন্যায় বিচার ব্যাহত হয়নি, তাহলে নতুন করে আর সাক্ষী নেওয়া দরকার মনে করবে না। অর্থাৎ নতুন করে বিচার করা যাবে না বা নতুন করে সাক্ষ্য গ্রহণ করারও দরকার হবে না।
শুধুমাত্র অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করার অজুহাতেই কোনো মামলা নতুনভাবে করা বা সিদ্ধান্তের পরিবর্তন দাবি করা যাবে না। যদি না অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্যের ফলে মামলার ন্যায্যতা মানে ন্যায় বিচার ব্যাহত হয়, চূড়ান্ত সিদ্ধান্ত বিঘ্নিত হয়, আসামি খালাস পেত, কিন্তু এই 167 ধারায় অন্যায়ভাবে গ্রাহ্য বা অগ্রাহ্য অ্যাডমিশন বা রিজেকশনের কারণে খালাস পাওয়া আসামি অল্প সাজা পেয়ে গেছে, আবার আসামি সাজা পেত খালাস পেয়ে গেছে, মানে যদি এরকম হয় তাহলে অবশ্যই সেটা আপিল আদালতে গেলে আপিল আদালত নতুন করে মামলার বিচার অর্থাৎ সাক্ষ্য গ্রহণের জন্য নির্দেশনা দিয়ে দিবেন। জি, এমনটি না জি। হলে আপিল আদালত কর্তৃক নিম্ন আদালতের রায় বলবৎ রাখা উচিত। এটা 2 DLR 380 পৃষ্ঠায় এই বক্তব্যটা আছে। এখানে আমি একটা কেস রেফারেন্সও দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা থেকে যদি কোনো প্রশ্ন থাকে 135 থেকে 167-র মধ্যে, তাহলে হাত উত্তোলন করে প্রশ্ন করার সুযোগ নেবেন। আর যদি প্রশ্ন না থাকে তাহলে ক্লাসটি শেষ করে দেব।